প্রথম আলোর ডেইলি স্টারের যে আধিপত্য সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। বর্তমান সরকার এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে তার চুজ করা কয়েকজন বাদে, এবং তার চুজ করা সেগুলো আলটিমেটলি আসলে এরাও তো এই ইউনূস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই। তো এর বাইরে ইউনূসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রেতাত্মা তাদেরকে এখানে দেওয়া হয়েছে, এবং মূলত ভারতের যে প্ল্যান বি সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে। তো আজকে লাইভটাতে আসার মূল কারণ হচ্ছে, অনেকে হয়তো রাগ করতে পারেন, আমি মনে করি যে প্রথম আলো যেটা আজকে হয়েছে সেটা করে দেখেন ভাই, কষ্ট পায়েন না, আলেমদের প্রতি সম্মান রেখেই বলছি, দাড়ি টুপি পরে না সব জায়গায় সবকিছু করা যাবে না। দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে। দাড়ি টুপির চাইতেও আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। তো এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপ এইসব দেশকে ভয় দেখায়, তারপরে যে ভয় এই প্রথম আলো সেই 2007 সাল থেকে দেখায় আসছে। তো বেসিক্যালি প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো ভারতের টাকায় চলে, এবং ভারত এদেরকে এই দেশে পয়দাই করেছিল এই কাজটা করার জন্য। এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না। গেল 4 মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না, কোনো জঙ্গি হামলাও হচ্ছে না, কোনো জঙ্গি মারাও যাচ্ছে না, হলি আর্টিজেন হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এর কারণ কি? এটা মাথায় নিতে হবে। অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে, এর মানে এরা চুপচাপ থাকবে তা না। কারণ এদের যেসব লোকজন সবখানে, এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোকেরা এখন চুপচাপ করে বসাচ্ছে। আপনি প্রথম আলোর সামনে যেটা হয়েছে দেখেন, এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতো না, এত পুলিশ আসতো না, এত গ্যাঞ্জাম করতো না। কালবেলা সন্তোষ শর্মা, এইসব সিনালি নাটক আমরা বুঝি। তো মনে রাখা হবে এদের যে উপদেষ্টারা এখন এইসব করছে, এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো ডেইলি স্টারকে যারা বাঁচাচ্ছে, তারা একসময় এই এত প্রভাবশালী থাকবে না। অতএব যখন প্রভাবশালী থাকবে না, আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দিব। সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য, প্রথম আলোর মতিউরকে, মাহফুজ আনামকে, ভারতে এইসব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের, সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল? কাউকে মারধর করেছে? কাউকে মারতে গিয়েছে? কারো হাতে অস্ত্র ছিল? অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সাউন্ড গ্রেনেড থেকে কাঁদানি গ্যাস সবকিছু ছোড়া হয়েছে। কিসের জন্য? এত সিরিয়াস কেন প্রথম আলোর ব্যাপারে? সো এটা বুঝতে হবে, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস, রয়ের শাখা। এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করানো। আপনি কয়েকদিন আগের একটা ঘটনা যদি দেখেন, যারা মনে করছেন প্রথম আলো সপ্তাহখানেক আগে হারুন ইজার সাহেবকে ফোন করেছেন। হারুন ইজার সাহেবকে ফোন করে তারা দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে তারপরে বলছেন যে আমরা তো আগে এইসব ভুল হয়েছে, এখন আর আমরা তো এগুলো করছি না, আপনারা আমাদেরকে মাফ করে দেন। আচ্ছা, মাঝখানে খালেদ সাইফুল্লাহর বাসায় পুলিশ পাঠিয়ে তাকে একটা 1 লাখ টাকার বান্ডেল, সেটা নিয়ে খুব টানা-হেঁচড়া করে তারপরে তাকে কিছু টাকা বোধহয় দিয়েও এসে পরে। তো এটা করে তাদের মানে খালেদ সাইফুল্লাহর ব্যাপারে আবার কিছু ঘটনা আছে। উনি যখন আটক হয়েছিলেন, ওর কাছ থেকে কিছু টাকা ওনার পকেটে ছিল, সেই টাকা উনি ভারতের ভিসার জন্য গিয়েছিলেন। তো ওই টাকা আপনার ডলার করার জন্য কিছু টাকা পকেটে ছিল, সম্ভবত 2 লাখ না কত লাখ টাকা, আমার সঠিক মনে নাই। সেই টাকাগুলো পুলিশ নিয়েছিল। তো তাদের কাছে গিয়ে এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছে। প্রথম আলো, পুলিশ এদের ব্যাপারে কোনো কথা না বলার জন্য মাপ চাচ্ছে। তো এগুলো করে তারা পরিস্থিতিটা শুধু ঠান্ডা করতে চাচ্ছে, কিন্তু ভেতরে আপনি প্রথম আলো যেই সূক্ষ্ম ব্রেন নিয়ে চলে, ওই ব্রেন নিয়ে খেলা সবসময় সম্ভব না। আমরা হয়তো অনেক কিছু কাউন্টার দিব, অনেক কিছু। আপনি দেখেন, এই যে কয়েকদিন আগে একটা ছেলে তার মাকে খুন করেছে 500 টাকার জন্য, খুন করে তারপরে তার মাকে ফ্রিজের ভেতরে আটকে রেখেছেন, লাশ ভেতরে রেখে দিয়েছেন। আচ্ছা, এটা সারা বাংলাদেশের মানুষ দেখলো। 2 দিন পরে সেটার খবর বের হলো, সেই ছেলে তাকে মারে নাই, তাকে মেরেছে হচ্ছে আপনার তার পাশের তাদের ভাড়াটিয়ারা। তাকে র‍্যাব ধরার পরে আপনারা মনে আছে, একদম সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি সব পরায় নিয়ে আসা, তারপর মিডিয়ার সামনে দাঁড় করাইলো। সারা দুনিয়ারে, সারা দেশের মানুষ, এবং প্রতিটা এই পত্রিকা, টেলিভিশনে নিউজগুলো হচ্ছে এরা মাদ্রাসার ছাত্র তার মাকে মেরে ফ্রিজের ভেতরে রেখে দিল। হ্যাঁ, তো এত সুন্দর সাদা ইস্ত্রি করা শেখ মুজিবের মতো পায়জামা পাঞ্জাবি পরায় আনার কারণ কি? কারণ এই পায়জামা পাঞ্জাবির দাড়ি টুপি এটা দেখাইতে হবে সবাইকে যে মাদ্রাসার ছাত্ররা দেখো কত ক্রুয়েল হয়। এটাই হচ্ছে তাদের কাজ। আর সাংবাদিক এই যে ডিবিসি, আপনার সমকাল, ইত্তেফাক, ওইদিকে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে কালবেলা, এদের সাথে আপনার এখনো পর্যন্ত এই যে 71 টেলিভিশনে
71 টেলিভিশনে আপনার পারভেজ খান, তারপরে এই মঈন মিজান, এরা হচ্ছে গিয়ে এদের একটা চক্র আছে 71 টেলিভিশনে এখনো পর্যন্ত। এরা জেলখানায় এই যে তাদের মুজাম্মেল বাবু থেকে যারা জেলখানায় কয়েদি হিসাবে আছে, তাদের টেলিফোন, তাদেরকে মেয়ে সাপ্লাই দেয়া, তাদের টাকা পয়সা, বাড়ি থেকে খাওয়া দাওয়া সবকিছু করানোর জন্য 71 টিভির আপনার এই মাইক্রোফোন আর আইডি কার্ড ব্যবহার করে তারপর জেলার টেলার এদেরকে ব্যবহার করছে। এই মুজাম্মেল বাবুকে সবকিছু করছে 71 টিভির এই যে এই মঈন মিজান, তারপরে হচ্ছে গিয়ে পারভেজ খান টান, এই যে কয়েকজন আছে এখনো, এরা কারা কারা আছে ওইখানে আপনার যতটুকু জানি যে শফিক ভাই ওই জায়গায় বোধহয় আছেন। সো আমি মনে করি যে গোয়েন্দা সংস্থা, তথ্য মন্ত্রণালয়ের যারা আছেন তাদের উচিত শফিক ভাইকে ডাক দিয়ে তারপর জিজ্ঞেস করা, ভাই এখানে আর কারা কারা আছে। আমার মনে হয় শফিক ভাইকে যদি এটা দায়িত্ব দেওয়া হয় সে তাহলে এদেরকে বের করতে পারে। সো এই যে কাজগুলো করা হচ্ছে, আপনি বিভিন্ন টেলিভিশন থেকে কেউ চাকরি যাচ্ছে, সেই চাকরি যাদের যাচ্ছে তাদেরকে আবার সময় টেলিভিশন জায়গা করে দিচ্ছে। সময় টেলিভিশনে এখনো পর্যন্ত নিউ ইয়র্কে, যে কিনা ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এইখানে পর্যন্ত সে ছাত্ররা তাকে আপনার তাড়া করেছিল এই টাইম স্কোয়ারে, তাকে এখনো পর্যন্ত সময় টিভি রেখে দিয়েছে। কমল দে এখনো পর্যন্ত সময় টিভিতে কাজ করে। তারা কাউকে বাদ তো দেয় নাই, বরং সময় টেলিভিশন যারা এই আপনার আওয়ামী মানে মনোভাবাপন্ন, তাদেরকে বিভিন্ন টেলিভিশন থেকে বাদ দেওয়ার পরে সময় টিভি তাদেরকে এই টেলিভিশনে এনে জায়গা দিচ্ছে। এই হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের গণমাধ্যমের কাজ। সো তারা এই ধরনের দাড়ি টুপি খুব মানে কি বলবো, যেটা মানে অর্গানাইজড একটা ওয়েতে মানুষকে দেখানোর চেষ্টা করছে যে আপনার দাড়ি টুপিওয়ালারা মাকে খুন করে ফেলতে পারে, তার মানে এরা হচ্ছে বিশাল আকারে ক্রুয়েল। এইভাবে আমাদেরকে মানে জিম্মি করে রাখা হয়েছে। আপনি মাইকেল চাকমা, এই যে আয়না ঘরের কথা বলা হয় না, এখানে যতজন আটক ছিল এর মধ্যে যদি বলেন যে কাউকে আটক রাখা উচিত ছিল, একমাত্র মাইকেল চাকমা। এই মাইকেল চাকমা বের হওয়ার পর থেকে প্রথম আলো, ডেইলি স্টার, এরা তাকে নিয়ে একটার পর একটা হাজার হাজার পাহাড়ি বাঙালি যারা থাকে, সে বাঙালিদেরকে হত্যার এই কারিগর হচ্ছে এই মাইকেল চাকমা। যতজন বের হয়েছে আয়নাগর থেকে, আপনি প্রথম আলো, ডেইলি স্টার দেখেছেন যে এই জনাব আজমির নিতে বক্তব্য নিতে, হাসিনুরের বক্তব্য নিতে দেখেছেন, মেজর সুমনের বক্তব্য নিতে দেখেছেন? কারোর বক্তব্য নেওয়া হয় নাই, শুধুমাত্র এই মাইকেল চাকমার একটার পর একটা বক্তব্য নেওয়া হচ্ছে। এখন ধরেন হইতে পারে আমরা এই যে সমালোচনাগুলো করছি না, প্রথম আলো তো ধরেন তারা তো মানে বুদ্ধি ছাড়া লোকজনের তো আর টাকা দিয়ে কেনে নাই। দেখবেন খুব সুন্দর সুন্দর করে কথা বলতে পারে, চেহারাটাও একটু মোটামুটি, মানুষ দেখলে মায়াবী মনে হয়। এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ আনাম, কি সুন্দর চেহারা, তাই না? এদিকে আসিফ নজরুল কি সুন্দর করে কথা বলে, 2 মিনিটে মেয়ে পড়াইতে পারে। তো এই যে আসিফ নজরুলদের মতো এরকম জিনিসকেই তারা বাই করে। সো মেধা তো কেনে তারা। তো এদেরকে আপনারা সুন্দর করে এখন কথা বলাবে, আপনাদের মনে হবে যে প্রথম আলো, ডেইলি স্টার এরা বোধহয় ভালো হয়ে গিয়েছে। এখন আবার আরেকটা কথা বলা হচ্ছে, প্রথম আলোকে মাপ চাইতে হবে। মাপ চাওয়া চাই না। আমি মনে করি আজকের এই যে আন্দোলনের পরে আমি যারা আন্দোলন করেছে আমি তাদেরকে বলবো যে ভাই, খুব মাথা ঠান্ডা রেখে তারপরে প্রথম আলোর সাথে ডিল করতে হবে। 1 নাম্বার হইছে, আমি আপনাদের আবারও বলছি, আমার এটা মিসকোট করার কোনো সুযোগ নাই। দাড়ি টুপি পরেন, দাড়ি টুপি পরা সুন্নত, কোনো সমস্যা নাই। কিন্তু এইটা দিয়ে যেন আপনার মানে এই দেশে ইসলাম পালন করাটাকেই ঝুঁকিপূর্ণ করে তুলতে না পারে। এই গেল 15 বছর যেটা তারা করেছে। সো আপনাদেরকে কৌশলী হইতে হবে। এই প্রথম আলোর সামনে দাড়ি টুপি পরে আমি মনে করি এরকম করার চাইতে আপনাদের যে আলেমদেরকে এই 15 বছর ধরে প্রথম আলো এবং ডেইলি স্টারের এই কলাম এবং তাদের যে সিন্ডিকেটের মধ্যে যে পুলিশ ছিল, যে সাংবাদিকরা ছিল, তাদের নামে আমরা যেটা করছি, আমরা কয়েকজন আলেমকে দিয়ে এটা করাচ্ছি, তারা এইভাবে মামলা করছে। মামলা যদি কোথাও কোনো থানা না নেয়, ওই থানা ঘেরাও করতে হবে। আর আজকে যেই সব পুলিশরা এইখানে আপনারা এই যে আক্রমণাত্মক ছিল, এরকম কয়েকজনের চেহারা আমি দেখলাম। সো আপনাদের নাম ঠিকানা কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে, কোন জায়গায়, কোন থানায়, কোন ওসিআর, কোন সাব ইন্সপেক্টর, কোন কনস্টেবল, কারা উত্তেজনা দেখাচ্ছেন বেশি, একটারও শান্তিতে ঘুষ খাইতে দিব না। আপনারা যে কি আপনাদের চরিত্র কি, এটা কিন্তু আমরা 15 বছরে দেখেছি। হঠাৎ করে আপনারা এই ইয়েতে গিয়া, সৌদিতে যায় হজ করে, তারপরে আগে ছিলেন, এখন মুসলমান হয়ে তারপরে রাসূলের সাহাবী হয়ে গেছেন, এটা কিন্তু আমরা মনে করি না। অতএব আমরা জানি আপনাদের চরিত্র কি। অতএব পুলিশ ভালো হয়ে যাইতে হবে, নাহলে কিন্তু পুলিশের সাথে অনেক ভালো ব্যবহার করছি, পুলিশকে অনেক সম্মান করে কথা বলছি, অনেক তেল দিচ্ছি একটু, এটা কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ, অতএব আলেমদের গায়ে হাত দিতে গেলে প্রথম আলোর জন্য আপনারা সর্বোচ্চ এখান থেকে সরাইতে পারতেন। তারা যদি কোনো ধ্বংসাত্মক কিছু করতো, আক্রমণাত্মক কিছু করতো, আপনি তাদেরকে ঠেকাইতে পারতেন, বাধা দিতে পারতেন। আপনার মারার সাহস কে দিয়েছে? আপনি আটক করে নিয়ে গেলেন কেন এখান থেকে? কি অপরাধ তাদের? তো এইটা আপনাদের বুঝতে হবে। যারা আন্দোলন করছেন তাদেরকে বলবো এবং আলেমদেরকে বলবো যে বিশেষ করে আপনারা প্লিজ, আপনাদের অনেক কষ্ট করেছেন, আর কিছুদিন কষ্ট করতে হবে।
এগুলো করেছে এতদিন ধরে 15 বছর ধরে, তাদের ব্যাপারে আপনাদেরকে মামলা করতে হবে এবং আইনগতভাবে তাদের মোকাবেলা করতে হবে। আইনগতভাবে খুব স্পষ্টভাবে প্রথম আলোর সম্পাদক থেকে শুরু করে প্রথম আলোর টিপু সুলতান, সাবিয়া আলম থেকে এই ডেইলি স্টারের গোলাম মর্তুজা, মাহফুজ আনাম, এরা যারা আপনার এই জঙ্গি নিয়ে কৌশলে আপনাদেরকে ভয় দেখাইতো না? তাদের কলাম লেখার পর পুলিশ তাদেরকে ধরেছে। একদম স্পষ্ট আলেমরা আমার কাছে বক্তব্য দিয়েছে যে প্রথম আলোর এই পত্রিকা সামনে রেখে তারপরে করা হয়তো। প্রথম আলোর পত্রিকার এই সাংবাদিক টিপু সুলতান, সাবিয়া আলম, এই ওদিকে হচ্ছে সন্তোষ শর্মা, এরা নিজে উপস্থিত থাকতো এইসব ইন্টারোগেশনে। তো সেইখানে তারা কি করেছে, এটাকে আপনার মানে করে গ্রাউন্ড ধরেই অনেক সুন্দর মামলা করা সম্ভব। অতএব ওই মামলায় যাইতে হবে। মামলায় যদি বিচার না হয় ঠিক মতো, মামলায় যদি তাদেরকে শাস্তি দেওয়া না হয়, তাদেরকে আটক করা না হয়, সেটার জন্য আন্দোলন হবে যে আসামিকে আটক করা হচ্ছে না কেন। এখন তাদের সামনে গেলে তারা এটা দেখাচ্ছে যে গণমাধ্যমের উপরে আর উপদেষ্টা পরিষদে তো বসিয়ে রাখাই হয়েছে। প্রথম আলো ডেইলি স্টারের পেজ যেসব এই যে আসিফ নজরুল, তারপরে মাঝখানে আরেকজন, সবার নাম টাম বলছি না, বাট মনে রাখবো আমরা ভাই, আপনারা এই 15 বছর আপনাদের চেহারা সুরত আমরা দেখি নাই। এখন এসে যারা এই সন্তোষ শর্মার অফিস ঘেরাও করার কথা বললে যারা প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে করছেন, আমি প্রথম আলোর অনুসন্ধানী একটা করার পরে, ডকুমেন্টারি করার পরে যারা প্রথম আলোর পক্ষে এই পোস্ট করছেন, এগুলো আমরা মনে রাখবো। ঠিক একা একা যখন থাকবেন না, এই উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে যাবেন, তখন কই থাকেন, কেমনে থাকেন, আর কিভাবে আপনারা মান সম্মান নিয়ে বেঁচে থাকেন, একদম শয়তানি জীবনে যা করছেন সব প্রকাশ করা হবে। তো সেই অপেক্ষায় থাকেন। আমি আপনাদের যারা সাধারণ মানুষ আছেন, আপনাদের কিছু কথা শুনতে চাই। আজকে যেটা দেখেছি, আমি ঘুম থেকে ওঠার পরপরই এই অবস্থা দেখবো এটা আমি বুঝতে পারি নাই। তো কমেন্টে লিংক দেওয়া আছে, আপনারা আসেন এবং সবাইকে অনুরোধ থাকবে যে শর্ট করে কথা বলেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাকে ইন্ট্রোডিউস করা বাদ দিয়ে কথা বলেন, তাহলে সময়টা বাঁচবে, আপনারা আরো অনেকে বক্তব্য দিতে পারবেন। আমি আগেই আমার সাথে যুক্ত করে রেখেছিলাম আমাদের আমার প্রিয় ভাই আমিন ভাইকে। আমিন ভাই আজকে পাঞ্জাবি পড়ছেন নাকি? না, ঠিক আছে। আমিন ভাইয়ের খুব ইচ্ছা যে এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে কিছু বলার, এবং প্রথম আলোর বিষয়টা তো দেখেছি না। আমিন ভাই কি বুঝছেন আসলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মিলাদ ভাই আপনাকে ধন্যবাদ। প্রথম আলো, ডেইলি স্টার আর আপনার কালবেলা, এই সমস্ত পত্রিকা চলে হইলো, আপনি তো বলছেনই রয়ের এজেন্ট। নট অনলি দ্যাট, এখানে রয়ের প্রচুর লোক আছে যারা সেট আপ করে রাখছে আগেই। প্রচুর পরিমাণে টাকা নিয়েছে ভাই। সেই টাকা যদি অল্প একটু অংশ ব্যবহার করে, তো তারা ওই মতিউর রহমান ছাড়াও দেখবেন প্রচুর তারা বাই করতে পারবে। ইভেন যে আসিফ ভাই বা অন্যান্য যারা আছে, তাদেরকে তারা টাকা দিয়ে কিনতে পারে। তো সেক্ষেত্রে আমাদের আরো কৌশলী হতে হবে। আপনি যেমন বলতেছিলেন আমাদের জামায়াত ইসলামের ভাইদের বা অন্যান্য ভাইদের, আমি আসলে তাই মনে করি দাড়ি টুপি এগুলো রাখা সুন্নত, ঠিক আছে, বাট আপনি যখন রাস্তায় যাবেন, সেক্ষেত্রে আপনি কারোর সাথে ঝগড়া করতে চাইতেছেন, কথার কথা, মানে একটু মানে মনে রাখেন আর কি কথার কথা। সেই ক্ষেত্রে যদি আপনার শর্ট প্যান্ট আর শর্ট শার্ট থাকে, তো ইজি টু মুভমেন্ট ফর ইউ। সো এদিকটা আপনাকে চিন্তা করতে হবে যে যখন আপনি রাস্তায় নামবেন, সো ইউ হ্যাভ টু বি ড্রেস লাইক অন দ্য স্ট্রিট। তো আর যেটা আমি সবসময় বলতে চাই, দিনকে দিন অনেক ইস্যু তৈরি হয়ে আসছে। দেখেন, আসিফ নজরুল সাহেব আমাদের নিউ ইয়র্কে আসছিলেন একটা অনুষ্ঠানে, সেখানে আমি ছিলাম আর একটা পদে। ওই সময় কাঁঠাল রানী আছে ক্ষমতায়, তো তার আসছে না বলেন, আপনারা প্লেন ভাড়া টাড়া দিয়ে নিয়ে আসছিলেন, আসছে বলেন কেন? জি বলেন। সিকিউরিটি দেওয়ার জন্য 2টা বডিগার্ড আছে পাশে। দেখেন, আমেরিকাতে কেউ কাউকে করতে পারে না, ব্যাড অকারেন্স করতে পারে না। স্টিল উই আর কনসার্ন অ্যাবাউট হিম। তারে 2টা বডিগার্ড দিয়ে রাখছে। উই হ্যাভ টু পে ফর দ্যাট সিকিউরিটি গার্ড, আর্ম সিকিউরিটি গার্ড, হোয়াট এভার ইজ ইট। তো দেখেন, উনি বিদেশে যায় হেনেসা হলেন কেন হলেন? এটা ওনাদের, এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, ওনাদের প্রাপ্য ছিল। কারণ কি, একটা সরকার যখন আসে তো উলট পালট করে দিতে হয় সমস্ত জায়গার মানুষ। ভাই, আমাদের প্রচুর লোক চাকরি বঞ্চিত কাঁঠাল রানী থেকে, তো ওইসব লোকদের আপনারা কাজ দেন। আপনারা কি করছেন? আপনারা তাদের রাখছেন। তো তাদের রাখলে আপনারা কিভাবে ভালো কিছু আশা করেন? সেই ক্ষেত্রে আমার আরো সবচেয়ে বেশি যন্ত্রণা দেয় সেটা হলো জামায়াতের আমির প্লাস সাথে আমার বিএনপির রিজভী সাহেব, তারা আওয়ামী লীগের ক্ষমা করে দেন, প্লাস বলেন যে আপনারা নির্বাচনে আসতে সহজ, মানে আসার জন্য তারা আনতে চায়। আপনারা ভুলে গেলেন আপনারা ক্ষমা করার কে?
আপনি কি আপনার প্রিয়ার আমির হামজা দেখেন, আমার খুব একটা ইসলামিক স্কলার, তার কথা শুনছেন? তার মেয়ে তাকে চিনতে পারে না, এতদিন তা খায়না করে রাখছে। তো আপনি, আমাদের হাদিস মনে হয় এরকম লেখা নাই যে কোন লোক অন্যের ব্যাপারে সে ক্ষমা করতে পারে, যে ভিকটিম সে ক্ষমা করতে পারে, অন্য কেউ দলগতভাবে গোষ্ঠীগতভাবে ক্ষমা করার ক্ষমতা রাখেন না। আরেকটা আমি দেখতেছি যে রিজভী সাহেব বলেন যে তার খুব রক্তক্ষরণ হয় আওয়ামী লীগের জন্য। কেন ভাই? কারণ কি, আপনি তো আর ওই ধান খেতে ঘুমাসেন নাই, বিএনপির কর্মীরা অনেক ধান খেতে ঘুমাচ্ছে এই কাঁঠালের যন্ত্রণায়। তো আপনারা আওয়ামী লীগের সারা ইলেকশনে যাবেন না। অ্যাটলিস্ট ইউ ক্যান থিঙ্ক আবার 3 টার্ম দে ক্যানট কাম ইন দ্য ইলেকশন। 3টে দফা অ্যাটলিস্ট তারা ক্ষমতা আসতে পারবে না। আমি চাই তাদেরকে বরখাস্ত করা হোক। নাচি, আমি কিছু লোকের সাথে কথা বলতেছি, কাজ হইতেছে যে ওদেরকে করা হবে নাচি বাহিনীর মতো। যেই দেশে আমেরিকাতে কোনো ইমিগ্রেশনের জন্য আসলে তারা বাংলাদেশ, হোয়ার ইউ ফ্রম, বাংলাদেশ, আর ইউ সাপোর্টিং আওয়ামী লীগ, যদি বলে হ্যাঁ, তার কোনো কাগজ হবে না, কারণ তারা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদেরকে চিহ্নিত করা হবে। এগুলো অনেক সময় লাগে, টাইমের ম্যাটার, কাজ করতে হয়। এগুলোর ব্যাপারে আমি আশ্বাস দিতে পারি। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হলো আপনার এগেইন ডেইলি স্টার এগুলোর সম্বন্ধে আপনার অনেক কৌশলী হতে হবে। তাদের যেমন টাকা আছে, নট অনলি দ্যাট, তাদের লোক আছে। আপনি একটা জিনিস দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ভাইরা বাংলাদেশে যারা আছেন, আমরা তো ভাই সিকিউর প্লেসের থেকে আসছি, কাজ করি, কথা বলি, কিন্তু আমাদের তো যন্ত্রণা আছে, সেটা আমি পরে বলতেছি। সেটা হলো এই সাংস্কৃতিক উপদেষ্টা যিনি ফারুকী সাহেব, ফারুকীকে কেউ নাম, এত আন্দোলন, এত ছাত্রদের আন্দোলন, নট অনলি ফারুকী, আপনি দেখেন প্রেসিডেন্ট চুপ্পু, এত ছাত্রদের আন্দোলন, তাদের নামাইতে পারতেছে না, তারা সরাইতেছে না। কারণটা কি? পাওয়ার আপনি দেখতেছেন ডক্টর ইউনূস সাহেব, তো উনি তো একা না ভাই, পেছনে আরো অনেক কলকাঠি নয়, এরাও তাদের ইগোতে নিয়ে নিয়েছে যে ফারুকিরে তারা নামাবে না, পদত্যাগ করাবে না, এবং চুপ্পুকেও না। বিএনপির লোক বলতেছে তারা চুপ করে চাইতেছে, তারা আওয়ামী লীগের চাইতেছে। তার অর্থ আমি বুঝতেছি না, আমার মনে হইতেছে তারা যে বাংলাদেশটাকে তারা একটা দৌলতে গাড়ি একটা মহিলা মনে করতেছে, যে আওয়ামী লীগ কিছুদিন মানে তারা হোয়াটএভার দে ডু দে ওয়ান্ট দে ডিড ইট, তারা তাদের মতো করে গেছে, এখন আমরা আগামীতে করবো, সেজন্য উলট পালট করে দে মা লুটিপুটি খাই, তারা এই চিন্তা ভাবনা করছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। ইফ দে আর গুড পিপল, দে শুড নট কাম ইন দ্য ইলেকশন, দে শুড নট সাপোর্ট ইন আওয়ামী লীগ। আওয়ামী লীগ দ্বারা মানুষের যারা ভিকটিম, তারাই বুঝে যে কি অসভ্য, কি ইতর একটা দল, সেটা হলো আওয়ামী লীগ। আমার কথা অনেকে বিএনপির ভয় আছে বা জামাতের ভয় আছে, আপনারা মন খারাপ করতে পারেন। আপনারা দেখেন 16 বছর ধরে আমরা শুনতেছি আওয়ামী লীগের লোক, ওরা বলতো বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, তাদের মুখের মধ্যে আপনার একটা স্বপ্নে হয়তো বলতো বিএনপি জামাত। তার মানে কি? দে রেকগনাইজ ইউ এজ এ ইউর গ্যাস আ ফ্রেন্ড স্টিং টুগেদার, যারা আপনারা যারা করতেছেন আপনারা টুগেদার আছে। কিন্তু এখানে ফিল্ডে আপনারা যদি বিএনপি একদিকে, জামাত একদিকে, ওই দিনকে শুনলাম যে একটা ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে বা বন্ধ করা হয়েছে ওই বিএনপি আর জামাতের একটা, কেন রে ভাই, ওয়াই ইউ ডু দ্যাট? আপনারা এগুলো কেন করেন? আপনারা মিলে থাকেন না কেন? আওয়ামী লীগের দেখেন সারা দুনিয়ার আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ পন্থী, কিছু অসভ্য যারা আওয়ামী লীগ করতো না, তারাও সব এক হইতে পারতেছে, আপনারা পারেন না। আপনারা স্বপ্ন দেখতেছেন ক্ষমতা যাবেন, এভাবে হয় না। খালি এটা না, বিএনপির লোক, জামাতের লোক, দুই দলের লোকই দেখি সারাদিন এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, অনলাইনে এখন এদের ভিতরে একটা যুদ্ধ চলছে। এদের মাথায় নাই যে কয়দিন আগে এই আওয়ামী লীগ, এই বিএনপি এবং জামাতের লোকজন এক জায়গায় একই জেলের ভেতরে তারা ছিল। তো তাদের কমন শত্রু হচ্ছে আওয়ামী লীগ, সেটা ভুলে এখন বিএনপি এবং জামাতের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়েছে সারা দেশে। যারা ভিকটিম তারাই জানতে পারে। এখন আমি একটা কথা আপনাকে মনে করে দিই, যে একটা লোকের ভাইকে আওয়ামী লীগ হত্যা করছে, তো সেই বুঝতেছে তার কলিজায় কত বড় রক্তক্ষরণ হইতেছে। এখন আপনি তারেক সাহেবী বলেন আর আওয়ামী লীগের আমির বলেন বা কোনো ফেরেশতা এসে বলেন যে আপনি সহিংস হন, আপনি কিচ্ছু করেন, আওয়ামী লীগে আপনি আদর করেন, ইটস নট গোইং টু ওয়ার্ক আউট লাইক দ্যাট। প্রয়োজনে যদি আমি বিএনপি, আমি তো কোনো দল করি না, যদি আমি বিএনপি করতাম প্রয়োজনে আমি বিএনপি দল ছেড়ে দিতাম, কিন্তু ওর প্রতিশোধ নিতাম। এখন আমি একটা সর্বশেষ একটা কথা বলে বিদায় দেবো। ভিকটিমের একটা বলি আপনারে, সেটা হলো আপনি প্রয়োজনে সবাই যারা লাইনে আছেন আর আগামীতে যারা শুনবেন, 1 মিনিটের জন্য একটু চোখ বন্ধ করে ভাবেন, সেটা আপনার নিজের ফ্যামিলির মেম্বার অথবা আপনার ফ্যামিলির কেউ। আপনি ভাবেন যে আপনার বোন রাস্তা দিয়ে যাইতেছে স্কুলে, ফার্স্ট ইয়ার পড়ালেখা করে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ালেখা করে, উনি অটো রিক্সায় যাইতেছে কলেজে। রাস্তায় এক আওয়ামী লীগের পান্ডা যারা ওই অটো রিক্সা বন্ধ করে তাকে নিয়ে গেল তার নিজস্ব গতিতে, নিজের বাসায় বা কোথাও, সেখানে গিয়ে তাকে নিয়ে রেপ করার পরে তার ছবি তোলা হলো, ভিডিও করা হলো, ভিডিও করে তাকে পরে আবার ছেড়ে দেওয়া হলো। আওয়ামী লীগের লোকে তো আপনার সব নিজস্ব লোক, অটো রিক্সা এনিথিং এগেইনস্ট অফ আওয়ামী লীগের বিরুদ্ধে সে কিছু বলতে পারে না। এই অটো রিক্সা থেকে আবার তাকে ছেড়ে দেওয়া হলো, বলে দিল
যে আমরা যখনই অথবা আমি যখনই তোমাকে ডাকবো তখনই আসতে হবে, তুমি যদি না আসো এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। এখন স্কুল যদি যায় 30 দিন 15 দিনই তাদের ডাকে সাড়া দিতে হয়। এইভাবে রেপ হইতে হইতে একটা সময় সে কনসেপ্ট করে দেশ না পাশ্চাত্য সমাজে না টিকতে পারতেছে। আর ওই যে আওয়ামী লীগের লোকগুলি তারা হইলো আপনার রাস্তার টুকাই, তাদের সাথে তো আপনি তাকে বিয়েও দিতে পারবেন না। তো এই ধরনের রক্তক্ষরণ যেটা হলো, এটা আমার থানায় কোন সামহাউ মাই রিলেটিভ। সো এই রক্তক্ষরণ আমার কলি যায়। আমি কি আওয়ামী লীগের সময় দেবো? যারা দর্শক আছেন তারা কমেন্টে লিখে দিন ইলিয়াস ভাইয়ের অনুষ্ঠানের কমেন্টে। এই রক্তক্ষরণ তো আপনার ওই যে মির্জা ফখরুলের নাই, এই রক্তক্ষরণ তো আপনার জামায়াতের আমি সাহেবের নাই। আমি মনে করি শুধু ছাত্রলীগ না, আওয়ামী লীগও ব্যান করে দেওয়া উচিত। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলে দিই ছাত্র ভাইরা, আপনারা একটা দল করেন। যে আওয়ামী লীগ বলতো, হাসিনা বলতো যে এই দেশ আমার বাবা স্বাধীন করছে, এই দেশ আমার, তার ইংরেজিতে বলে মাইন মিন অনলি আমার, নট ইভেন আপনার ওর বোন রেহানার। তো সেই ক্ষেত্রে ছাত্র ভাই আপনারা আমার বলেন না, এই দেশ আপনাদের ছাত্রদের, আপনারা দল করেন। ইফ ইউ নিড সাম মানি, আই উইল প্রোভাইড ফ্রম আমেরিকা, আই লিভ ইন আমেরিকা, I'll give my heart for you guys. I'm telling you. No more Aওয়ামী লীগ, no more ছাত্র লীগ. Thank you so much. জি, আমরা রেহমান ভাই আপনার কাছে শুনে আসি। রেহমান ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই সালাম আলাইকুম। দর্শক যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমি বলতেছি ইলিয়াস ভাই, আমার একটা পরামর্শ আর কি, বাংলাদেশে যে জায়গায় প্রথম আলো আগে যে সব রিপোর্ট গুলা ছাপাইছে, যেমন আজকে আমি একটা দেখলাম পুরান আর কি, জানি একটা ফেসবুকে শেয়ার দিছে যে খালেদা জিয়ার নির্দেশে এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরে নাকি 100 কোটি টাকা বসুন্ধরার কাছে সাজা দাবি করছে। এখন এরকম অনেক রিপোর্ট আছে। এখন আমার কথা হচ্ছে, যারা বিএনপি করে তারা কি খালেদা জিয়া, তারেক জিয়া, জিয়াউর রহমান এদেরকে কি বেশি খায় নাকি কি, আমি বুঝি না এগুলো। এখন বিএনপি লোকেরা কথা, আমি ওদিন দেখলাম যে আপনি গত কিছুদিন আগে একটা শো করছিলেন, ওখানে আপনি বলছিলেন যে প্রথম আলোর ওই যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হইবে, ওখানে কে কে যাবে কি আসলে সব। আপনি বিশ্বাস করেন, আমি দেখছি আপনি যেই সব নামগুলো নিছেন সব লোক ওই অনুষ্ঠানে হাজির। এবং কি বাংলাদেশে গ্যাংয়ের ভিতরে দেখা যাচ্ছে যে নতুন পুরাতন, এরাও নতুনের ভিতরে যেমন ধরেন এই যে রাশেদ খান, ওই যে নূর টুর, এখন এরা সবাই মনে করে যে ডেইলি স্টার আর প্রথম আলোর কোনো একটা অনুষ্ঠানে গেলে মনে হয় যে আমি একটা জাতীয় কিছু হয়ে যাবো আর কি। মানে এরকম মানুষের একটা মেন্টালিটি, এরকম একটা চিন্তা ভাবনা হয়ে গেছিল। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে এভাবে পুরো বাংলাদেশের ভিতরে এরা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অনেক লোকের অনেক ফেরেশানি করছে। এদের বিরুদ্ধে এই যে আজকে যা হয়েছে, আমি দেখছি বর্তমানের সামনে রেজিস্টারের সামনে যা কিছু হয়েছে, আমি মনে করি বাংলাদেশের 64 জেলার এদের নামে যত ভিকটিম আছে, যাদের নিয়ে এরা এরকম মিডিয়া ট্রায়াল করছে, সবাইকে 64টা জেলায় এদের নামে মামলা করা উচিত। 64টা জেলায় এদের নামে মামলা করা উচিত। এবং কি বিএনপির ব্যাপারে কি বলবো, আসলে বলার কিছু নেই। ইলিয়াস ভাই, আমি একেবারে খালেদা জিয়া গ্রামের মানুষ, আমার কথার ভাষা আপনি বুঝতেছেন, আমি একেবারে খালেদা জিয়া গ্রামের মানুষ। এবং কি আমরা একই জাত খানদানের মানুষ, আমি মজুমদার, আপনি জানেন কিনা জানি না, খালেদা জিয়ারও মজুমদার, শ্রীপুর গ্রাম, আমরা ওই এলাকার মানুষ। আর বাকি কিছু বললাম, আমি তো সবকিছু জানি। ওই দিন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই যে খালেদা জিয়ার বাড়িতে গেছে, আপনি বিশ্বাস করেন ফেনীতে প্রথম দিন মারা গেছে 8 জন, এরপরে পর্যায়ক্রমে 2 জন 3 জন যে ইনডেড হয়েছে, আরো 2-3 জন মারা গেছে, এভাবে 12-13 জন লোক মারা গেছে। ঠিক আছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই দিন গেছে, এবং বিএনপির আরো কেন্দ্রীয় অনেক নেতা গেছে, কিন্তু একটা লোকও এই যে যারা মারা গেছে তাদের কোনো খবর জিয়ারা করতে যায় না, এবং কি যে ভিকটিম ফ্যামিলি এগুলোর সাথে দেখাও করতে যায় না। খুবই কষ্ট লাগে ভাই, কথা কি বেশি বুঝছেন এখন। মানে দেশ প্রেম কি জিনিস এটা, যেমন দেখছি আওয়ামী লীগের কাছে, এখন অনেক কিছু বিএনপির কাছেও দেখতেছি, এগুলো হলো কথা আর কি। রাজনীতি এখন একটা ব্যবসা হয়ে গেছে, একটা ধান্দা হয়ে গেছে এদের কাছে। এখন কি বলবো আর, এগুলো বলার কিছু নেই। দেশে একটা হজবরল অবস্থা, মানে কোনো কে যে এই যে এক সপ্তাহের ভিতরে আমি আমার এলাকার কথা বলতেছি, 2টা মৃত্যু হয়েছে। একটা হচ্ছে কি আপনার এই যে ওই যে বর্ডার থেকে, আমরা তো জানেন আমাদের ওইদিকে ইন্ডিয়ান বর্ডার চারিদিকে, তো ওই যে একটা ছেলে একেবারে ইয়াং, কত 17-18 বছর বয়সে নাকি ওই যে আপনার ইন্ডিয়া থেকে যে ওই যে অবৈধ মালগুলো নামে এ জানি কি গুড়ি করছে নাকি, ওই যে বিডিআর এর কি বলছে, একটা ছেলে গুড়ি বাসার থেকে ঢাকি নিয়ে যায়, মানে ছুরি দিয়ে করে মারি ফেলেছে। আরেকটা হলো কি, গত 2-3 দিন আগে গরুর ফার্মে আপনার এই যে ঢাকা ঢুকে এই গুলি করে মেরে, মানে ওই যে গরু ছিনতাই করে নিয়ে গেছে, একজন মারি ফেলেছে। এইগুলো যে অবস্থা এরকম চলতেছে ভাই, মানে কি বলবো এগুলো ভাই আসলে। আব্দুল আওয়াল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। সালাম। জি ভাই বলেন, সংক্ষিপ্ত করে বলেন। ভাই আমি আব্দুল আওয়াল মাগুরা, আপনার পাশাপাশি ডিস্ট্রিক্টের। আমি দীর্ঘদিন যাবত আপনাকে ফলো করি ভাই। আজকে আমি ঢুকতে পারছি লাইনে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল ভাই।
জি, জি। থ্যাংক ইউ ভাইজান। শাহানুর ভাই বলেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা মনে হয় দৃশ্যমান আওয়ামী লীগকে পরাজিত করছি, কিন্তু অদৃশ্য আওয়ামী লীগকে এখনো পরাজিত করতে পারি নাই। আমি অদৃশ্য আওয়ামী লীগ বলতে বুঝাচ্ছি যারা এখনো পুলিশের মধ্যে লুকায়িত আছে, উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছে। আপনি আজকে আন্দোলনকারীদের উপর যে হারে আক্রমণ করা হয়েছে, যে অ্যাগ্রেসিভ ভাবে আপনি একটু খেয়াল করে দেখবেন যে পুলিশ কত আক্রোশ হয়ে আন্দোলনকারীদের উপর আক্রমণ করতেছে, তাদের পিটনি স্টাইলটা একটু খেয়াল করলে দেখবেন। ইভেন আপনি এবং পিনাকি দাদা সবাই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে লিখতেছে, কিন্তু উপদেষ্টা মন্ডলীর মধ্য থেকে প্রথম আলো ডেইলি স্টারকে প্রমোট করা হচ্ছে। তাহলে আন্দোলন করে আমরা কিছু করতে পারবো না যদি না উপর থেকে ওনাদেরকে প্রমোট করা বন্ধ করা না হয়। এবং আপনি একটা জিনিস দেখেন যে ইসকন সারা দেশে প্রোগ্রাম করে বেড়াচ্ছে, বিমানে ঘুরতেছে, এদের অর্থ আসে কোথা থেকে? এই প্রথম আলো ডেইলি স্টার থেকে এদেরকে অর্থায়ন করা হয়। সেই সাথে তাদের সমস্ত প্রোগ্রামগুলো আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে প্রমোট করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। হুম, হুম। তো আমরা মনে হয় যে অদৃশ্য যে আওয়ামী লীগ আছে এটাকে পরাজিত করতে এখনো পারি নাই, এবং এইটা হবে বড় চ্যালেঞ্জিং। মিনাজ ধন্যবাদ ভাই, ভাই। মিনাজ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা ফিল করছি আজকে প্রথম আলোর গুলি চালানোটা, সেটা হলো কেমন যেন মনে হচ্ছে আমার বিএনপি কিছুটা ইন্ধন আছে, কারণ ওদের কাজকর্মে বোঝা যাচ্ছে যে ওরা ডক্টর ইউনূস স্যারকে বিতর্কিত করার জন্যই এই ইন্ধনটা দিছে, এই গুলি চালানোটা। না হলে আপনি দেখেন তিতুমির বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বা এত আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির কিছুটা সংশ্লিষ্টতা ছিল। এন্ড আমি আমাদের চিটাগাঙের কথাটা বলতে পারি যে দামপাড়া এরিয়ার মধ্যে ছাত্রলীগের ছেলেপেলেরা এখন যুবলীগের ব্যানার, ছাত্ররা ব্যানার মিছিল মিটিং করতেছে। ঠিক আছে, আজকে তো দেখলেন আরো দুইজন এমপি, সাবেক এমপি করলো, অন্তর্বর্তীকালে যাবেন পেল। আমার থেকে মনে হয় ডক্টর ইউনূস স্যারকে বিতর্কিত করার জন্যই মূলত এগুলো আন্দোলন, এত উস্কানি বা আন্দোলন, ওগুলো বিএনপির হাত আছে উইথ সিপিপি। আমার এটাই মনে হচ্ছে। আচ্ছা, জি। মারিফ, এমডি আরিফ ভাই নাকি মারিফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমসাম জি ভাই। মারিফ খান, ইলিয়াস ভাই, আপনি আমার পাশের জেলা তো, বহুত আগে থেকে আপনার সঙ্গে হাত সরাই দেন, বলেন। আমি এই যে নূর ভাই একটা কথা বললো, নূর আমিন ভাই কিছু একটা কথা বললো যে আসলে নিজের যারা দুঃখিত, একটা সেকেন্ড, আপনারা যারা অনেকেই অ্যাড করতে যাচ্ছেন আমি অ্যাড নিচ্ছি না, কারণ কেউ বাইরে হাঁটছেন, ঘোরাঘুরি করছেন অন্ধকারের ভেতর থেকে। আপনাকে লাইভে ঢুকতে হলে একটা পরিষ্কার জায়গায় বসতে হবে এবং স্থির হয়ে ক্যামেরাটা ধরতে হবে। হ্যাঁ, এর বাইরে কাউকে অ্যাড করছি না। জি ভাই বলেন। যে নূর ভাই একটা কথা বললো না, যে নিজের রক্তকে যদি যখন এই আঘাতটা আসবে তখন বুঝতে পারবে সঠিক কথা, মানে জ্বালাটা সত্যি কেমন লাগে। 2014 সালে যখন আমার সামনে পেছনে দুটা পিস্তল ধরেছিল, তো ধরার পরে বলছিল যে ব্রিক ফিল্ড সাইডে চলে যান, না হলে ব্রিক ফিল্ডের মধ্যে পুড়িয়ে দিব। তখন আমার এই যন্ত্রটাই এখনকার বুঝি, আর বিএনপির আসলে অনেক লোক মাঠে সয় না, তো ধানের ভুঁয়েও সয় না, ধানের ক্ষেত্রেও সয় না। এই কারণে এরা আসলে বুঝতে পারছে না, এরা যে চাঁদাবাজি শুরু করেছে। যেমন আমার এলাকায় আমি কিছুদিন আগে দেশে গেছিলাম, যাওয়ার পরে দেখতেছে যে ওই যেদিন হাসিনা পালাই যায় তার পরের দিন 50,000 টাকা একটা বিএনপির লিডার চাঁদা দাবি করে, শুধুমাত্র আমার কারণে। আমি তৈরি করছি, এই কারণে এই জিনিসটা থেকে বাতিল হয়ে গেছে। ওই কারণে বলতেছি যে আসলে অনেকজনের ধান খেতে সয় না, ঠিক আছে। এই কারণে এরা এখন পর্যন্ত ওই টেরটা পাইতেছে না। আর যারা যারা ধান খেতে সইছে তারা এর মর্মটা বোঝে, হাসিনা কি জিনিস আর হাসিনার এই সাঙ্গপাঙ্গ কি জিনিস। কারণ 3 দিন আগে, 3 মাসও হয়নি মনে হয়, 3 মাস হয়েছে, সরি 3 মাস হয়ে যায় এই তত্ত্বাবধায়ক সরকার আসা। তো এই 3 মাসে গত পরশুদিন যে বাংলাদেশ ব্যাংকের একটা নির্বাচন হয়েছে, 3 মাসে আপনার আওয়ামী লীগ পন্থী যে প্যানেল আছে সেই প্যানেল পাস করেছে। তাইলে যদি আপনারা বোঝেন যে বাংলাদেশ থেকে এদেরকে যদি দূর করতে হয়, এর মতন 15-17 বছর যখন এই জিনিসটা তৈরি করছে, আর পারবে না, সম্ভব না। বাংলাদেশটা অন্যদিকে চলে যাচ্ছে। আপনার আমার মতন দেশপ্রেমিক দিকিত্ব হবে না, কারণ আমরা হচ্ছে একজনা, আর ওরা যে হাজার জনা। কারণ দুষ্ট লোকের পেছনে বহুত লোক থাকে, ভালো লোকের পেছনে লোক থাকে না। আমরা চাইছি ভালো করতে, কিন্তু ভালো লোক হবে না, বুঝতে পারছেন? তাহলে 3 মাসে কিভাবে সম্ভব যে আবার আওয়ামী লীগ প্যানেল জিতে? কোথায় আছেন তাহলে? আজকে দেশটা কোথায় গেছে বুঝতে পারছেন? ছাত্ররা কিছু করার নাই ভাই। আপনারা যতই বলেন আপনারা দূর থেকে বহুত কিছু করছেন, আপনাদের স্যালুট, আসলে আপনাদের স্যালুট, কিন্তু কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। ধন্যবাদ ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন খালি বাংলাদেশের জন্য। শুনতে পারি ভাই, ইলিয়াস ভাই আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। দুঃখিত, ওবায়দুর ভাই জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি সবাই ভালো আছেন। আসলে ভাইয়া দীর্ঘদিন ধরেই তো আসসালাম। দেখতেছি হাসিনার দুঃশাসন কেমন চললো, এরপরে আমাদের আন্দোলন সংগ্রাম, জুলাই গণ অভ্যুত্থান, এত সংগ্রামের পরেও এখন এসে আমরা যেটা দেখতে পাচ্ছি কিভাবে যেন আমাদের সবকিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। কি ভারতীয় আগ্রাসনের যে কালো প্রভাব সেটা থেকে যেন আমরা এখনো মুক্ত হইতে পারতেছি না। সার্বিক দিক চিন্তা করলে বা বিচার বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের যে আগ্রাসন, কালো থাবা, সেটা যেন আমাদেরকে আরো ঘিরে বসতেছে। হুম। আহ আজকের ডেইলি স্টারের যে ঘটনা সেটা দেখে আসলে খুব নিজেকে মানে অসহায় লাগলো একরকম, যে আহ ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন গভীর রাতে মিছিল করতেছে, দিনের বেলা মিছিল করতেছে, সেখানে কোনো কিছু হচ্ছে না। হচ্ছে কোথায়? শান্তিপূর্ণ সমাবেশে, যেখানে কোনো কেউ কারোর গায়েও হাত দেয় নাই, অফিসের কোনো জিনিসপত্রেও হাত দেয় নাই, কিন্তু সেখানে টিয়ার গ্যাস, লাঠি চার্জ যেভাবে করলো, মনে হলো যে এতদিন ধরে যে আওয়ামী পুলিশ গুলা নিশ্চুপ হয়েছিল 5 আগস্টের পর থেকে, তারা যেন এখন হুম। তাদের শক্তিটা পুনরায় আবার অ্যাপ্লাই করলো। হুম, এই আর কি। হ্যালো। জি, এটা শেষের দিকে একটা গালি শুনলেন? পুলিশের গালিটা শুনছেন কি? একটা গালি দিয়েছে যে মানে কি খুব ক্ষোভের সাথে তাদের করলো। যাই হোক, এই জামিল ভাই বলেন। এরপরও আবার লাস্টে দেখলাম কয়েকজনকে গ্রেপ্তারও করলো ভাইয়া, বুঝছেন? জামিল ভাই এটা বলেন। খুব খারাপ লাগছে। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, ধন্যবাদ। আমি হচ্ছে গিয়ে আজকে দেখতেছিলাম হচ্ছে গিয়ে এই যে আজকে দিনের বেলা হচ্ছে গিয়ে অটোরিকশা কিন্তু আন্দোলন করছে, অটোরিকশা যারা আন্দোলন করছিল সেই আন্দোলনে দেখলাম এই নিষিদ্ধ ছাত্রলীগ সহ বিভিন্ন আওয়ামী লীগের এই গুন্ডাপান্ডারাও অংশগ্রহণ করছে, বিভিন্ন গাড়ি ভাঙচুর করছে। এখানে কিন্তু আমরা পুলিশের যে তারা যে ভূমিকা পালন করছে একদম নিশ্চুপ, এরকম কোনো আক্রমণাত্মক কোনো ভূমিকা আমরা দেখি নাই। কিন্তু আজকে এখানে যারা সাধারণ মানুষ, ইসলামপ্রিয় মানুষগুলা এই প্রথম আলোর যে অফিসের সামনে আন্দোলন করছে, একদম শান্তিপূর্ণ আন্দোলনের উপর কিন্তু পুলিশ চড়া হয়েছে। এরপরে এখানে তারা গুলি করছে, একটা শিশু এখানে আহত হয়েছে, মানে অনেকজনকে আবার ধরেও নিয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে পরিকল্পিতভাবে এখানে এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি ইসলাম ও মুসলমানদেরকে নিঃশেষ করার লেগে বাংলাদেশে এটা হচ্ছে একটা পরিকল্পনা, যেটা ভারত থেকে প্রেসক্রিপশন এখানে আসে এবং এই ডেইলি স্টার প্রথম আলো এখানে এটা বাস্তবায়ন করে। আর এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের কিছু সুশীল নামের যারা আছে, যে বর্তমানে যে উপদেষ্টা আছেন আসিফ নজরুল, এরা হচ্ছে প্রকাশ্য, এরা হচ্ছে গিয়ে আমি সরাসরি বলতে চাই যে সেকুলার নাস্তিক টাইপের মানুষ হচ্ছে গিয়ে আসিফ নজরুল সহ এই উপদেষ্টাতে অনেকেই আছে যারা ইসলামের, বিগত দিনে আমরা দেখেছি যারা ইসলাম নিয়ে, যারা ইসলামের বিরুদ্ধে অনেক কথা দিচ্ছে। 13 সালের এই শাপলা চত্বর নিয়ে যাদের অনেক মন্তব্য রয়েছে, কিংবা জামাতের যেসব নেতাদেরকে ফাঁসি করা হয়েছিল গণজাগরণ মঞ্চ নিয়ে, তারা জানার ইমামের সঙ্গে তাদের যেসব কথা, এগুলো জাতি হয়তো ভুলে গেছে। আর যারা আজকে অনেক কম সংখ্যক আলিম সমাজ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমি একটা কথা বলতে চাই এখানে, যে বাংলাদেশে গণতন্ত্র বলতে দুটি পরিবারের গণতন্ত্র, এখানে কোনো বাংলাদেশের সার্বিক গণতন্ত্র কিংবা যে লেবারেল যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি নাই। তো আমি আমাদের আলিম সমাজ যারা আছেন, যারা প্রতিনিধিত্ব করে মাঠ ময়দানে বয়ান দেন, আমি তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে গিয়ে যে আলিম সমাজদেরকে এখানে সবাইকে এক কাতারে এসে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আলিম সমাজকে ইসলামের দিকে আহ্বান করে এখানে খেলাফত প্রতিষ্ঠা ছাড়া এই বাংলাদেশে আর কোনো শান্তির কোনো মাধ্যম, কোনো রাস্তা আমি দেখি না। খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, শুধুমাত্র বয়ান দিয়ে মাঠে বয়ান দিয়ে কিংবা ওয়াজে মাহফিলে বয়ান দিয়ে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে এদেশে খেলাফত প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। রাজপথে আসতে হবে, রাজপথে এসে অধিকার আদায় করতে হবে। যারা ওখানে ছিলেন কয়েকজনের বক্তব্য শুনি একটু। হ্যাঁ, জামিল ভাই আপনাকে ধন্যবাদ। গত 4 দিন ধরে আমরা এই প্রোগ্রামটা করছি আর কি। এটা হচ্ছে, আমরা যেহেতু জানি বাংলাদেশের মিডিয়া ভারতের নিয়ন্ত্রিত, ফলে এই মিডিয়া আমাদের জুলাই বিপ্লবের সময় একদমই নিশ্চুপ ছিল। শুধু তাই না,
তারা আমাদের এই জুলাই বিপ্লবকে নানানভাবে বিতর্কিত করতেছে। এটা একটা মাস্টার মাইন্ডের নানান ধরনের তাদের স্টোরি মেক করতেছে। সারা বাংলাদেশের সকল মানুষের ছাত্র জনতার এই বিপ্লবটাকে একটা ছোট্ট জায়গায় নিয়ে যাইতেছে। এই জায়গায় নিয়ে যাওয়ার ভিতরে তারা আবারও সেই ভারতের যে নিয়ন্ত্রণটা সেইখানে কায়েম করতেছে। আজকে আপনারা যদি দেখেন, আপনার উপদেষ্টা পরিষদের যে আপনারা চোখের সামনে দেখলেন, ফরিদা আবাইল ইসলাম সেই নিয়ন্ত্রণ মুক্ত বিনা উস্কানিতে আমরা তাদেরকে বারবার সতর্ক করেছি যে দেখেন আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে আমাদের কাজকর্ম চালাচ্ছি, আমরা কোনো ধরনের ডিস্টার্ব করি নাই কাউকে না। তো সেই জায়গাতে আমাদের ছেলেপেলেরা স্লোগান দিচ্ছিল, আর কিছুই করেন নাই। তো সেই জায়গায় পুলিশ বিনা উস্কানিতে আর্মিকে সাথে নিয়ে আমাদের উপরে নেক্কারজনক হামলা চালাইছে। এই হামলার বিরুদ্ধে আমরা যে দেখেন সবাই ছত্রভঙ্গ, আমাদের ভাইয়েরা আহত হয়েছে। একটা খুব ছোট্ট ছেলে যে এখানে আসেও নাই, সে জানেও না হয়তো সে গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লাগছে, হাসপাতালে আমাদের ভাইয়েরা কাতরাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমরা অবশ্যই এটার এই কেবল সংগ্রাম শুরু হইল, আমরা এই লড়াইটা জারি রাখবো। সারা বাংলাদেশের মানুষ এর সাথে একাত্মতা পোষণ করবেন। আমরা অবশ্যই সারা দেশে জিয়াফতের গরু কাটা হবে। হামলা করেছে আমরা নানান ধরনের দেখেন। জি ফাহাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই, ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। তো ইলিয়াস ভাই, সেটা হচ্ছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী ছিলাম, অনেক কিছু আমাদের প্রত্যাশা ছিল, সেটা সেরকম ভাবে আমরা আসলে পাই নাই। সিন্ডিকেট ভাঙা সেটা হয় নাই। তারপর তথ্য সংগ্রহ সন্ত্রাসী যেটাকে বলে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন জানে ডেইলি স্টার, তারপর হচ্ছে প্রথম আলো। আমরা ইন্ডিয়ার সম্পর্কে বিস্তারিত জানছি যে আমরা যুব সমাজ, আমাদের বয়স কিন্তু বেশি না, 26-27 বছর বয়স। তো আপনার ভিডিও থেকে, সে 21-এর যুগ থেকে আপনাকে চেনা, আপনার ভিডিওর মাধ্যমে আমরা ভারতের আগ্রাহী সম্পর্কে জানা, এবং ইসকন নিয়ে যে প্রথম বাংলাদেশের ষড়যন্ত্র, সেটাও আপনার মাধ্যমে আমরা তরুণ সমাজ, আমার মতন লাখ লাখ কোটি কোটি তরুণ আছে, আমরা আপনার থেকে জানা। তারপর ফিনাইটি ভট্টাচার্য থেকে জানা, কনক সারওয়ার, মাহমুদুর রহমান থেকে আমরা জানা শিখা, প্যাসিবাদ কি, আপনাদের থেকে আমাদের জানা, আপনাদের থেকে আমাদের অনেক কিছু শেখা। এখন আমাদের যে তথ্য সন্ত্রাসী যেগুলো আছে, মিডিয়া, সাংবাদিকতা হচ্ছে সমাজের আয়না, অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, এসব সবকিছু তুলে ধরতে হবে। এখন যে 16 বছরের যেসব অনিয়ম, দুর্নীতি, ঘুষ, লেনদেন, মানে সমাজের, দেশের বিভিন্ন যেসব ঘটনা ঘটছে, এগুলো নিয়ে আমাদের প্রতিবেদন করা উচিত। এগুলো নিয়ে পরপর সাপ্তাহিক, আপনার ডেইলি, সাপ্তাহিক বা 15 দিন পরপর বিভিন্ন প্রতিবেদন, যেগুলো জনগণ জানে না, সেই 2009 সাল থেকে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, ফাঁসাই নেয়, তারপর আপনার যতগুলো শেখ হাসিনার আমল থেকে যতগুলো অপকর্ম হয়েছিল, সবগুলো সম্পর্কে আমাদের মিডিয়া আমাদেরকে জানানো দরকার। আমরা যারা হয়তো বাইরে থাকি, যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমরা হয়তো কিছু না কিছু জানি যে দেশে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কিন্তু আমাদের যারা চায়ের দোকানে বসে দেখে, যারা আপনার রাজনৈতিক সচেতন, এখন দেশের মানুষ কিন্তু যে দেশের চায়ের দোকানের মানুষ রাজনীতি আলোচনা করে, তারা কিন্তু রাজনৈতিক সচেতন। এখন আমাদের প্রত্যেকটা গণমাধ্যম, প্রত্যেকটা সাংবাদিক, দেশের আইন যাদেরকে বলা হয়, ওরা কিন্তু সঠিক নিউজটা আমাদেরকে দিতে হবে। এখন আমরা কয়েকদিন আগে দেখছিলাম যে ফারুকের মতো লোকেরা এখানে নিয়োগ দিয়েছিল। তো যে আজকে যে আয়োজনটা ছিল, এটা প্রধান ডাক দিয়েছিলেন আপনি আর আমাদের ফিনাইটি ভট্টাচার্য। তো এখান থেকে আমরা আসলে দৃষ্টি রাখছিলাম যে এখানে আমরা জনগণের হাতে তাদের যে উচ্ছৃঙ্খল এরকম কিছু দেখি নাই, বা অস্ত্র বন্দুক এরকম কিছু দেখি নাই, সুস্থ একটা প্রতিভা তারা করছে। তো এখানে কেন হামলা করবে ভারতকে? আমরা কেন, আমাদের সরকার বা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা কেন ভারত, ইন্ডিয়ার দালালি করে আমাদের রাষ্ট্র চালাতে হবে? কেন তাদের প্রতি এত সমীক্ষা করে আমাদেরকে চলতে হবে? আমরা কবে আসলে ভারত থেকে বেরিয়ে আসতে পারবো? হ্যালো, আমরা কি সারা জীবন একদল বলবে পাকিস্তানের দালাল, আরেক দল বলবে যে ইন্ডিয়ার দালাল? আমরা ভাই কোনো দেশের দালাল হতে চাই না। আমরা যুব সমাজ, আমরা সত্যিকারের বাংলাদেশি নেশন, বাংলাদেশি জাতীয়তা হতে চাই। আজকে দেখেন আমার এলাকা বলেন, আমার এলাকা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। তো আমি যদি আমার এলাকা দিয়ে উদাহরণ দিই, বিএনপি, আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার না, আমি একজন তরুণ সমাজ, আমার কাছে নতুনত্ব ভালো লাগবে। তো এখন কথা হচ্ছে, দেখেন আজকে তারা অঘোষিত ভাবে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে গেছে। 16 বছর ধরে যাদেরকে ভাই আমরা কম বেশি লেখালেখি করি, আপনাদেরকে ফলো করি, আপনাদের অনেক কিছু আমরা শেয়ার করছি, তার জন্য আমরা সাধারণ হুমকি খাইছি, অনেক হুমকি দান আমাদের পেতে হয়েছে। যারা একটা কমেন্ট করতে ভয় পাইছে, একটা লাইক করতে ভয় পাইছে, তারা আজকে বিপ্লবী 5 আগস্টের পর থেকে। এখন আমার দেশের চোর বদমাইশ যা আছে সব আমার দেশে হোক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আপনার কথার সাথে আমি একমত, আপনি সবসময় এটা বলেন, চুরি টাকা যেগুলো আমার দেশে হোক, আমাদের কেন ভাই? আমার একটাই কথা, আমি ভারত মুক্ত বাংলাদেশ চাই, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই। জনগণ কি চায় আজকে দেশের? দেখেন প্রত্যেকটা কালবেলা দেখেন আলু চলতেছে 120 টাকা বা 100 টাকা, 80 টাকা। কালবেলা নিউজ করলো আপনার 420 টাকা, আমরা অনলাইনে দেখলাম 400 টাকা মনে হয় আলু। দেশের মানুষকে খেপিয়ে দিচ্ছে সুনিশ্চিত সূক্ষ্মভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়া দেখেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন, মানুষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যে একটা বিপ্লবী সরকারের প্রতি একটা সাপোর্ট ছিল, সফট কর্নার ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে হার্ড হচ্ছে। মানুষ কিন্তু বলছে যে আগেরটাই তো মনে হয় ভালো ছিল। এরকম কেন বলবে? আমরা তো চাই না ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা শ্রদ্ধা করি, আমরা চাই না এই সরকার কোনোভাবে ব্যর্থ হোক, ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকারকে ব্যর্থ করার পিছনে কারা কাজ করছে? আমার তো মনে হচ্ছে খুব ফাহাদ ভাই ধন্যবাদ। জি আতাউল গনি ভাই।
ভাই আনমিউট করেন। নাজিমুদ্দিন ভাই বলেন, ওনারটা পরে শুনি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালাম। জি জি, আপনি ভালো আছেন? আপনি ছিলেন আমাদের প্রথম বিদ্রোহী এবং সত্যকে অনলাইনে উপস্থাপনা করা এবং আমাদের সাহসের জায়গা। আপনার শুকরিয়া আদায় করি। তারপরে একে একে শেষ পর্যন্ত পিনাকিদা এটা বাস্তবায়ন করলো। তারপরে কনক স্যার আপনার ছিল অনুসন্ধানী যে অন্যায়কে যারা অন্যায় শিকার হয়েছে আপনি কিভাবে অনুসন্ধানী রিপোর্ট গুলো দিয়ে তাদেরকে এই প্রথম আলো হতে ডেইলি স্টার হতে যেভাবে তাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপনা করছে, আপনি নিজের কষ্টে আপনি এগুলোকে অনুসন্ধান করে আমাদের কাছে এগুলো তুলছেন। আপনাকে জঙ্গি হিসেবে এবং খারাপ মানুষ হিসেবে অনেক ঘৃণা করছেন। আল্লাহ আপনাকে তাদের এই নিরপরাধ মানুষগুলোকে আপনি অনুসন্ধানের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরছেন। আমরা নইলে অনেক কিছুই ভুলের ভিতরে থাকতাম। তো এইভাবে প্রথম আলো, ডেইলি স্টার, এইভাবে অন্যান্য যে সাংবাদিকতা যারা সাংবাদিকতা করছে এটা তো হত্যা থেকে কম নয়। যে জঙ্গি হিসাবে যে প্রতিনিয়ত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের কি বিচার হবে না? বিশেষ করে আমরা যে আজকে 3টা ইলেকশনে আমরা ভোট দিতে পারিনি, আমাদের বয়সে আমরা ভোট দিতে পারিনি, এটার প্রতিকার কি? বিশেষ করে যারা বড় দল বর্তমানে তারা এটা নিয়ে কথা বলতেছে না। আমরা যে ভোট দিতে পারিনি এটার বিচার কার কাছে যাবো? আপনারা আপনাদের পক্ষ থেকে, আর বিশেষ করে আমি 18 সালে জোর করে একটা ভোট দিয়েছি। আপনাদের অনুপ্রাণিত হয় নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ আমাকে হয় দিচ্ছে দেখে আমি আসি একটা ভোট দিতে যায়, সবাই হায়নারা যেভাবে তাকে আছে আমি কোন ভাইকে চলে আসছি। আমাকেও আজকে মামলার অন্তর্ভুক্ত করে দিয়েছে গ্রামের একটা হিসেবে। বিএনপির একজন আমার হত্যা মামলা আমাকে দিয়ে বসে আছে। তো এই হলো অবস্থা দেশের। আপনি বিশেষ করে আপনি আসেন, আপনি না আসলে ভালো লাগতেছে না, মানে খুব খারাপ লাগতেছে। আপনাদের মতো দেশপ্রেমিক এত আপনারা ছিলেন আমাদের সান্ত্বনার একটা জায়গা। আপনারা একসাথে আসেন, এইভাবে আমাদের হয় না। আপনারা চলে আসেন, যাই হবে আমাদের একসাথে হবে। এত কঠিন, আমরা একসাথে যাবাই করবো আপনাদের জন্য। আপনার সামনে থাকলে আমরা জীবন দিয়ে দিব। এটা আমরা দেখছেন, এটা নজির। আপনাদের কারণে আমরা অনুপ্রেরণা। সবাই প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন যারা আন্দোলন করছে, আপনারাই ছিলেন অনুপ্রেরণা। এভাবে যারা সৎ মানুষ আছে তারা একই আপনাদের কথাই বলবে। কিন্তু আপনাদের একটা যোগ্য স্থান না হোক, আপনারা তো কোনো পথ চান না, আপনারা বাংলাদেশে আসেন, এটা আমরা কামনা করি। সালাম আলাইকুম, দোয়া করবেন। আচ্ছা, জি মুজাম্মেল ভাই, আমরা আর কাউকে অ্যাড করবো না। আজ্জাদ ভাই বলেন। মুজাম্মেল ভাই, আপনি আপনার ওইখানে যদি কোনো ডিভাইস থাকে ওইটা বন্ধ করে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সেটা কথা শোনা যায়? ভাই থেকে ঘুরে আসি। জি বলেন। আসসালামু আলাইকুম। কথা শোনা যায়? জি সাজাদ ভাই বলেন। জি, আমি কিছু তথ্য দিই যেটা আপনার জন্য ভালো হবে। আমি কয়েকদিন আগে আপনার ইয়েতে মানব জমিনে একটা রিপোর্ট পড়লাম যে আপনার সিভিল সার্জন নিয়োগ নিয়েছিল। আপনার 95টা আসন ছিল। নিয়োগ প্রক্রিয়া 88 জন সনাতনী ওখানে নিয়োগ হয়েছে। এটা না ব্রাহ্মণবাড়িয়াতে। হ্যাঁ, তো অনেক খারাপ বিষয়। আপনি চিন্তা করেন, 95টা আসনের ভিতরে 88টাই সনাতনী। ওখানকার ড্রাইভার, সুইপার সবই সনাতনী। 1 নম্বর। 2 নম্বর হলো আপনার কয়েকদিন আগে যে ডেইলি স্টার যে আপনার একটা প্রোগ্রাম করলো ইয়ের সাথে, আমাদের প্রফেসর ইউনূসের সাথে, ওনার শেষের প্রশ্নগুলো আপনি শুনছেন নাকি আমি জানি না। উনি 149টা আপনার সাংবাদিকের যে আপনার কার্ড করে দিয়েছিল, রিমুভ করছিল, নাকি কিছু একটা করছিল, ওটা উনি প্রতিবাদ করছেন। জি, আরেকটা হলো খালেদ মহিউদ্দিন। এই ভদ্রলোককে আমি ফলো করে অনেকদিন করি। উনি হলো একটা চিতারস্তমের মতো, বুঝছেন? এই ভদ্রলোক মাঝখানে 5ই আগস্টের মধ্যে টুক করে গেল, আর 5ই আগস্টের পরে টুক করে উঠলো। উনি বেচা বলতেছিল, আমি জার্মানি থেকে কথা বলতেছি। উনি আপনার ব্যানে ছিল। ওনাকে আমি কখনোই 5ই আগস্টের ভিতরে কখনো দেখিনি। 5ই আগস্টের পরে আবার সে উদ্ভব হলো। হ্যাঁ, আমি দেখছি উনি মুসলমান দেখলে বা কালো পতাকা দেখলে উনি একটু চুলকায়, বুঝছেন? আর উনার চারপাশে যে লোকগুলো আছে এগুলো সবই হিন্দু। আর সবচেয়ে বড় জিনিস আমি যে জিনিসটা আপনার বলতে চাই সেটা হলো আপনার এই সরকার গঠনের সাথে সাথে বর্তমানে একটা ইন্টারভিউ দিল আপনার ইয়ের কাছে, আমার ইন্টারভিউ দিল আপনার ইয়ে, আর আপনার ইয়ে নিল, আমি জানি যে বেরিস্টার নিবে সাক্ষাৎকার, এবং তারা কিভাবে আপনার আমাদের ইউনুসকে তাদের দলে ঢুকে ফেললো। হ্যাঁ, এবং খালেদ মহিউদ্দিন আমি দেখলাম উপদেষ্টা মন্ডলীর সাথে প্রতিনিয়ত আপনার ইন্টারভিউ দিচ্ছে। আমার প্রশ্ন হলো আমাদের যে ন্যাশনালিস্ট যে মিডিয়া গুলো আছে, হ্যাঁ, আমি ওয়েট করতেছি আমাদের মানে আমাদের মাহমুদুর রহমান স্যারের আমার দেশ পত্রিকাটার জন্য 1922 ডিসেম্বর উদ্বোধন হবে। আপনারা যেভাবে পারেন, যতটুকু পারেন, অন্তত আমার দেশ পত্রিকাটা যাতে কোনোভাবে ওই অ্যাক্সেস গুলো পায় উপদেষ্টা মন্ডলীর যারা যারা আছে তাদের সাথে সাক্ষাৎকার নেওয়ার। হ্যাঁ, কারণ তাদের মিডিয়া বলগুলো আমি তৈরি করে পেয়েছে যে আমাদের ন্যাশনালিস্ট যে আমাদের কথাগুলো কোনোভাবে তাদের কাছে পৌঁছে যাচ্ছে না। হ্যাঁ, এটাই ভাই, আপনি খুব ভালো একটা জিনিস বলছেন যে এইখানে ধরেন মানে খালিদ মহিউদ্দিন ছিল হচ্ছে সালমান এফ রহমানের ক্যাশিয়ার। সালমান এফ রহমানকে বাঁচানোর দায়িত্ব ছিল তার, এবং
এইখানে যে আসছে সে একজনের ইতে, এটা নিয়ে যদি কোনো কথা বলি তাহলে জানতে পারবেন এখানে আরেক পকেট মার যে কিনা বাংলাদেশ থেকে টাকা পয়সা সব পাচার করে নিয়ে আসে এখানে, তার ইয়েতে সে যে এই পত্রিকাতে এখানে আসে, এই পত্রিকাতে তার আসার কথা না। এটা হচ্ছে মানে পয়সা ছাড়া পত্রিকা। এই পত্রিকা হচ্ছে ওই মানুষের দোকানের সামনে সামনে, মানে নিউ ইয়র্কের যে পত্রিকা আছে সবই ওই রকমই টাকা দিয়ে। ভাই আরেকটা কথা, একটু আগে একটা খবর দেখলাম জি আপনার আমাদের যে প্রথম আলো পত্রিকাতে যে আপনার হামলা মানে প্রতিশ করলো, নামাজ পড়ার সময় কোনো ধরনের সমস্যা হয়নি, জবাই করার সময় আপনার পুলিশ আর্মি সব আসলো রাইট। এবং মসজিদে ঢোকার পরে আপনার তালা লাগাই দিল। আর টিভি একটা নোটিস করলে আপনি ভালো করে কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখবেন। আর টিভি কিছু লোক জোগাড় করলো আশেপাশে যারা ছিল, তাদেরকে প্রশ্ন করলো যে এখানে কারা আক্রমণ গুলো করছে। তো সাধারণ মানুষ লোকগুলো বলছে কিছু দাঁড়িয়ে জামাত ইসলাম নাকি, তারা বললো যে হ্যাঁ এরকম হতে পারে, তারপরে দাঁড়িয়ে নাকি, হ্যাঁ এরকম হতে পারে। এই দুজন লোকের সাক্ষাৎকার নিলে এবং তার কোশ্চেনের প্যাটার্ন আপনি শুনে বুঝতে পারবেন যে সে কি মেসেজটা দিতে চাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে সে কি করবে। এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য করে নিলে মাফ করে রাখেন, কারণ আপনারাই কিন্তু এখন বর্তমানে দর্পণ। হ্যাঁ, যাই আমি হোক তা দেখতে পারি। ভাই, অপেক্ষায় আছি জামাত এবং বিএনপি আবারও প্যাদানি খাবে, সেই প্যাদানি খাওয়ার। আরেকটা লাস্ট কথা বলবো যদি কিছু মনে না করেন, আমি বিএনপি নিয়োগ প্রক্রিয়াগুলো দেখলাম। এখানে কয়েকদিন গণেশ নামে এক ছেলে আপনার যুব দলে সম্বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে নিয়োগ পাইছে, সেই ইসলামের সদস্য। তরঙ্গ নামে এক মহিলা ছিল, সে আপনার দেখলাম মুসলিম বেশি। আপনি তো নিয়োগ প্রক্রিয়াগুলো দেখেন, তারপরে রূপন রায় কেরানীগঞ্জের, সে কাতুর লিগ থেকে নিয়োগ নিতেছে, কাতুর লিগ থেকে নোটগুলো জয়েন করতেছে বিএনপিতে, এবং সে ডাইরেক্ট ওপেনলি বলতেছে আই ডোন্ট কেয়ার, রূপন রায় ডাইরেক্ট বলতেছে। হ্যাঁ, মানে কি যে হচ্ছে আপনি একটু মানে মাফ করে রাখেন, আপনার সুবিধা হবে মানে পরবর্তী তৈরি করার জন্য। জি ধন্যবাদ ভাই। মুজাম্মেল ভাই বলেন, আপনাকে দিয়ে শেষ করবো, এরপরে নুর আমিন ভাইয়ের বক্তব্য নিব। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে সাজ্জাদ ভাই যে বক্তব্যটা দিল, আমি দেখিনি আরটিভির ওই সংবাদ, এবং উনি কয়েকটা পয়েন্ট এখানে বলেছেন। আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়গুলো একটু খতিয়ে দেখা, আরটিভিতে কে কোন সাংবাদিক এই কোশ্চেন করেছে, কোথায় গিয়েছে এই সংবাদ। এবং জামাতের বিএনপির লোকজনের একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে ওনাদেরকে এলিট শ্রেণী প্রমাণ করতে গিয়ে তারা হচ্ছে গিয়ে আপনার এই খালিদ মহিউদ্দিনের ইয়েতে যায়, প্রোগ্রামে আপনার লাইভে যায়। তো খালিদ মহিউদ্দিনের এই পয়সা ছাড়া পত্রিকার আপনার এই যে সাংবাদিক হয়ে উনি আসলো, ওনার এটার পিছনের কি উদ্দেশ্য, কি কারণে, এগুলো জানা দরকার। খালিদ মহিউদ্দিন আগাগোড়া একজন মানে ইসলাম বিরোধী একটা বিকৃত মস্তিষ্কের একটা লোক, এবং এই নেশাখোর হচ্ছে গিয়ে সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, মানে যে কোনো বিষয় ইসলাম যদি সামনে আসে তার শরীরে আগুন জ্বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরপরই তার একটা ভিডিও দেখলাম, সে বলছে নোবেল হচ্ছে একটা প্রাইজ, এটা পাইলে কি হয়। অথচ দেখছি যে তার ওখানে সব উপদেষ্টারা বক্তব্য দেওয়ার জন্য যায়, তার লাইভে করার জন্য যায়। তো এটা থেকে অন্য মানুষের বলে তো লাভ না, উপদেষ্টা যারা আছে তাদেরকে তো আর বলবো না, বিএনপি জামাতের লোকজনকে একটু হুশ করে যাইতে বলবো। হ্যাঁ, কারণ আপনারা ওইখানে গেলে তার এটা আস্তে আস্তে প্রমোট হবে, সে ওইটা দিয়ে তারপরে আপনাদের বিরুদ্ধেই কাজে লাগাবে। এই 15 বছর সে যে সাংবাদিকতা করেছে, আমার কাছে আমি খুব খুঁজছিলাম সেই বক্তব্যটা। হারুনকে সে একদিন নিয়ে আসছিল, এবং ওই ইয়ের পরের একটা কনভারসেশন পেয়েছিলাম, সেখানে সে হারুনকে বলছে, হারুন ভাই কেমন হইলো, হ্যাঁ আমরা একটু প্রশ্ন বোধহয় করে ফেললাম, হ্যাঁ আপনি তো বুঝেন এটা না করলে তো পাবলিক তো দেখবে না, এই টাইপের কনভারসেশন। সো এই হচ্ছে খালিদ মহিউদ্দিন। একসময় সালমান রহমানের পকেটমার এই ক্যাশিয়ার ছিল, এখন এখানে এসে আরেকজনের ক্যাশিয়ার, যার ক্যাশিয়ার তার পরিচিত রয়েছে। এগুলো নিয়ে যদি ভবিষ্যতে কখনো বলি তখন জানতে পারবেন সে আওয়ামী লীগের একজন এই মানে পাচারকারীর টাকা পয়সা সেভ করার জন্য সে এখানে আসছে। যাই হোক, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এগুলো বুঝবে। এবং আমি আপনাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করার কারণ কি জানেন, মানে আপনাদের সাথে কথা বললে না আমি মনে হয় যে আমার কথাগুলো কেউ বোধহয় বলে, সেটা একমাত্র সাধারণ মানুষই বলে। এখন আপনাদের কিছু দায়িত্ব আছে, শুধু এই কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দেখা এটাই না। প্রথম আলোর আমি যে পর্বটা করলাম গত প্রায় 1 মাসের কাছাকাছি হইলো, এখনো পর্যন্ত প্রথম আলোর বাড়ে নাই, কিন্তু এখনো পর্যন্ত তাদের ফলোয়ার সে 21 মিলিয়নই আছে। তাদের ফেসবুক পেজ এইটুক কষ্ট করা লাগবে বাঙালি ভাইয়েরা। এইটুক কষ্ট যদি করতে না পারেন না, তাইলে আপনাদের কপালে আরো অনেক বিপদ আছে, তার ওইখান থেকে সরতে হবে। এবং আমি আবারও প্রথমে যে কথাগুলো বলেছি, যে দাড়ি টুপি খুলতে হবে ভাই, দাড়ি টুপি খুলে তারপরে কৌশলী হইতে হবে। এদের এখানে যাইতে হলে দাড়ি টুপি খোলা, আপনি দাড়ি টুপি পরে থাকেন কোনো সমস্যা নাই, কিন্তু সবাই দাড়ি টুপি পরে, এই যে একটা ইসলামী দল আছে নাম বললাম না আজকে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করাইতো। একটা কিছু হইতো, বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রতিদিন আপনার জুমার নামাজের পরে মিছিল বার করে দিত, বাস আমেরিকা থেকে আরে বাবা এই তো বিশাল ইসলামী জাগরণ হয়ে গেছে। অথচ এই দেশে ইসলামী জাগরণ মানে ওই পোলাপান্ডে দিয়া চামড়া টামড়া তুলায় তারপরে কয়েকজন হুজুরের মানে গরুর মাংস দিয়া ভাত খাওয়া, এটা তো আর বুঝে না যে এই দেশে ইসলামের জাগরণটা আসলে কি হলো। দাড়ি টুপি মাথায় না দিয়া ইমানের মধ্যে টুপিটা পরান, তাইলে আমার মনে হয় ইসলামটা আরো বেশি থাকবে। আমার কথায় হয়তো অনেক আলেম কষ্ট পাইতে পারেন, আপনাকে হার্ট করার জন্য না, আপনার জন্য। আপনি যখন জেলে ছিলেন
এরকম আলেম আছে যে আলেমের জন্য কথা বলতে, মানে আমি কথা বলার কারণে অনেকে ভয় দেখে, হ্যাঁ উনি তো বিশাল বড় জঙ্গি, এই সেই। আমি ইলিয়াস আমেরিকায় বসে সেই কথাগুলো বলেছে। যদি কোনো বিপদ হইতো আল্লাহ দেখতেন, আল্লাহর উপরে সেইটুক ভরসা অন্তত আছে যে একজন আলেমের পক্ষে কথা বললে যদি কোনো বিপদ হয় হোক, ওইটুক কষ্ট নেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ যেন সেই ধৈর্যটা দেন। অতএব এই আলেমদের পক্ষে আজকে কথা বলার অনেক মানুষ আছে, সেদিন কথা বলার কেউ ছিল না। তাহলে আপনাদেরকে কৌশলী হইতে হবে। আপনাদের এই ডেইলি স্টার, প্রথম আলো এইসব বয়কট করার জন্য যেই পদ্ধতিতে যাওয়া দরকার, তাদের বিরুদ্ধে আপনারা যে মামলাগুলো করতে পারেন সেই মামলাগুলোতে যেতে হবে। প্রতিটা জেলায় আলাদা আলাদা তার বিরুদ্ধে মামলা হইতে, প্রতি মাসে ওরে প্রতিদিন 2টা করে হইতে হবে, ওরে জামিন শুনানিতে যাইতে হবে। সো এই কৌশলগুলো করতে হবে। আপনাদের ইউনিটিটা খুব দরকার। আমরা কিছু কাজ করছি, সেখানে গুম কমিশনের লোকজন আছেন, আলেমদেরও কেউ আছেন, যারা ভিকটিম আছেন তারা আমার বিশ্বাস যে রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, জসিমউদ্দিন রহমানী, খালেদ সাইফুল্লাহ, মাহমুদুল হাসান গনবী, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। ওনাদেরকে জানান আপনাদের তথ্য কে কি করছেন, কারো কোনো সহায়তা লাগলে সেটাও আপনারা জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আজকে যারা আন্দোলন করেছেন সেই আন্দোলনে আহত হয়েছেন, এরকম কারো যদি কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয় বা কারো মামলা টামলার এগুলোতে যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, আমি পাবলিকলি তো আমার নাম্বার দিতে পারছি না, 15minutesbd@gmail.com এটাতে ইমেল করতে পারেন, অথবা আমি যাদের নাম বললাম তাদের কারো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের চেষ্টা করব পাশে থাকার জন্য। তো একটা কাজ দিলাম আপনাদের, এই ভিডিও যারা দেখছেন সবার কাছে অনুরোধ, প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ডেইলি স্টারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, কালবেলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো থেকে বের হয়ে আসেন। তারা এগুলোকে ভাঙায়ে আপনাদেরকেই বিপদে ফেলে। অতএব আপনাদেরকে এদের এখান থেকে সরে আসতে হবে। মুজাম্মেল ভাই বলেন। আসসালামু আলাইকুম, ইলিয়াস ভাই শুনতেছেন? জি জি, শুনতে পাবেন। ভাই আসলে কি বলবো, আমরা খুব মনক্ষুণ্ণ। তো আপনাদের একটা ভিডিও দেখলে কিছুটা শান্তি পাই। দেশ নিয়ে ভাই খুব হতাশার মধ্যে আছি আমরা। এই পুলিশগুলা ভাই কখনো মনে হয় তারা সোজা হবে না। তারা সব সময় চায় তারা বাংলাদেশের মানুষকে তারা দাপিয়ে রাখতে, যে তারা তাদের দমন পীড়ন তারা চালিয়ে রাখতে, তারা এভাবে চায়। আজকে যে প্রথম আলোর সামনে আমাদের বাইরা যে গিয়েছিল, তাদের ভাই কি দোষটা ছিল? তারা শান্তিপূর্ণ একটা কর্মসূচি তারা আয়োজন করেছে, তারা এটা চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পুলিশ এসে সেখানে সাউন্ড গ্রেনেড, ককটেল, এখানে একটা হামলা, এভাবে পাশের যারা ফুটপাতের দোকানদার আছে সবাইকে উঠে দিল, লাঠি দিয়ে সার্চ করে সেটা দেখলেনি, সেখানে পুলিশ টিয়ার সেলও মনে হয় নিক্ষেপ করেছে, তাদের শুনলাম। তো এই পুলিশ গুলা কি ভাই আমাদের দেশে সোজা হবে না ভাই? এদের সোজা করার মতো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কি আমরা সেরকম পাবো না ভাই? তারা ভাই খুবই অ্যাগ্রেসিভ ভাবে মানে চালাই দিতেছে। আর প্রথম আলো, ডেইলি স্টারকে ভাই যেভাবে আপনারা আমাদেরকে উপদেশ দিবেন আমরা কি করলে তাদের হয়রানি হবে। এই যে আপনি যে বললেন আমরা মামলা করার জন্য, মামলাটা আমরা করবো, কোর্টটাও তো ভাই তারা নিয়ন্ত্রণ করে, তাদের লোকরা সেখানে বসে আছে, তাহলে আমরা কি করব? না ভাই, এটা এত ইজি না। কোর্ট সেখানে বসে আছে, সে সেখান থেকে বের হয়ে চলে আসবে, জিনিসটা এত ইজি না। বাট আমাদেরকে ওই রাস্তাতেই যাইতে হবে। যাই হোক, মুজাম্মেল ভাই আপনি ভালো থাকেন। একটু কথা জি, শেষ করেন। জি ভাই, এই যে আমার অনেকজন রিলেটিভ আছে, তারা বিএনপি করে, খুবই ভাই একদম নির্যাতিত নিপীড়িত। আমার এলাকার অনেক মানুষ আছে, তারা 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে, 24 সালে নির্বাচনে যায় নাই, তবুও হয়রানির শিকার হয়েছে। 18 সালের নির্বাচনে ভাই তারা প্রচুর কষ্ট করছে। আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমি নোয়াখালীর সন্তান। নোয়াখালীর আমাদের শাহজাহান এমপি, যিনি ওনার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার কারণে আমার আত্মীয় স্বজন প্রায় অনেকেই রাতে তারা ঘুমাইতে পারে না, ঘরে ধান খেতে ছিল, যে একজন ভাই বললো ধান খেতে তারা ঘুমাইছে, তারা আসলে বুঝে কষ্টটা কি জিনিস। তো এখন যে বিএনপির যে সমস্ত লোকজনরা আছে, তারা বাংলাদেশে এখন বর্তমান বড় রাজনৈতিক দল হিসেবে আমরা গণ্য করি, তারা কি যেভাবে জাতির সাথে একটা পাল্টি মারার একটা অবস্থা শুরু করলো, তারা ভারত যায়, ভারতের অমিত শাহের কাছে তারা যায় দাঁড়ায় থাকে, তারা ভারতের দালালি করার জন্য প্রস্তুত। তাহলে এই কর্মীগুলার এতদিনের পরিশ্রম, এগুলার দায়ভার কে নিবে? কত মানুষ বিএনপির গুম হয়েছে, এই দায়ভার কে নিবে? জামাত ইসলামের কথা বলি, জামাতে আমির উনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু উনি যে আওয়ামী লীগের ব্যাপারে যেমন নমনীয়তা দেখাইতেছে বা এটা কিন্তু গ্রহণযোগ্য না, আমরা কোনোভাবে এটা নিতে পারি না। জি, তেজগাজনের ডিসি, আপনার কাছে অনুরোধ থাকলো, আপনি এই পুলিশের কে এখানে, আমি যে ভিডিওটা প্রচার করলাম এখানেই দেখলাম যে পুলিশ গালি দিচ্ছে, খুব বাজে একটা গালি দিয়ে তারপরে কথা বলছে। ওর ভেতরে যে ক্ষোভ, ও যে ছাত্রলীগ করতো, এটা ওদের এই ইয়েতে বোঝা গেছে। তেজগাজনের ডিসি যদি এই বিষয়ে ক্ষমা না চান এবং এটার যথাযথ তদন্ত করে ব্যবস্থা না নেন, এবং সেইটার খবর আমার কাছে জানাইতে হবে তেজগাজনের ডিসি কে। যদি না হয় তাহলে আপনার পিছনে লাগলাম। এটা মনে রাখেন, আমার এই ভিডিওটা যে কেউ তেজগাজনের ডিসি একটু জানাই দেন। আমিন ভাই শুনলেন তো এতক্ষণ ধরে জনগণের কথা। আমরা আজকে আর কারো বক্তব্য নিব না, আপনি শেষ করেন, বলেন ভাই। আপনার ওই অনেকে আছে, আপনারা যদি না পাই আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যাতে আমাকে ইমেল করতে পারে কোনো ইয়া থাকলে। আমার সাথে তো আমার সাথে কথাই হয়। লাস্টলি আমি একটা কথা বলি, সেটা হলো এটা আমার ব্যক্তিগত মত।
আমার মনে হয় ডেইলি স্টার আর ইয়ার অফিসে এগুলো না করে জাস্ট কিক দেম আউট অ্যান্ড পুট আওয়ার পিপল ইন দেয়ার। আওয়ার পিপল মিন আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্টদের আমার মনে করি আমার ভাই বন্ধু, এবং প্রত্যেকটা শাখায় জেলায় একটা করে সমন্বয়কারী লোকদের ওয়াচম্যান হিসেবে রাখা উচিত, এটা আমি মনে করি। আমাদের বহুত স্টুডেন্ট, তাদের চাকরি নেই, কাঠালানির সময় চাকরি তারা পায় নাই, তাদেরকে প্রত্যেকটা জেলায় এবং এই প্রত্যেকটা নিউজ অফিসে আমাদের স্টুডেন্ট থেকে একটা করে লোক দেওয়া দরকার, যে প্রত্যেকটা সংবাদ প্রকাশ হওয়ার আগে তারা দেখায় হি উইল এডিটর, নট রিয়েল পারসন। বস সে থাকবে তার চেয়ারে, যেমন আপনার মাহফুজ সাহেব থাকুক, কিন্তু হি ডোন্ট হ্যাভ নাথিং টু ডু উইথ নিউজ। আমাদের স্টুডেন্টরা এগুলো প্রচার করবে দেশের স্বার্থে। আর আরেকটা জিনিস হলো আপনার ঠিকানা পত্রিকার আপনার বলতেছিলেন মেলবোর্নে থেকে কথা বললো খালিদ মহিউদ্দিন উনি বলতেছিল যে নোবেল টাকা চাঁদা দিয়ে নোবেল পাওয়া যায়। তো আপনি একটা লোকরে দেখায় বলতেছিল আপনি যে টাকা দেন আপনি নোবেল পাবেন। আরে বেটা ওই তো ফাজিল, ওর তো আমি পাইতেছি না কোথাও রাস্তাঘাটে, ও তো ইয়ে থাকে নিউ ইয়র্কে। তো ও সবসময় আসিফ নজরুলের সাথে একটা ইন্টারভিউ বলতেছিল, এমন ভাবে বলতেছিল যে ও চাইতেছিল যে কেন না আপনার পারে তো খালেদা জিয়াকে সে আবার কেস টেস্ট করে আবার জেলে ঢোকানো যায় কিনা। তো ঠিকানা পত্রিকা ছিল অনেক প্রথম একটা বিএনপিপন্থী পত্রিকা, পরে যখন এই 15 বছর কাটাল রানীর শাসন আমলে সেটা আস্তে আস্তে আওয়ামী লীগের লোকেরা কিনে নিয়েছে বা কি করছে আর নো, কিন্তু এটা ওই ঠিকানা পত্রিকার মালিক ওই দালাল টাইপের আপনি যেটা বলতেছিলেন। আর সে ঠিকানা পত্রিকা আপনার ওই মানে এই পত্রিকা ছিল হচ্ছে আপনার এখানকার একজন সাংবাদিক আছে মঞ্জু ভাই, তারপরে আরেকজন ছিল মিজান ভাই, এই দুইজনকে বের করে দেওয়া হয়েছিল। সেটা দেওয়া হয়েছিল কারণ হচ্ছে জয়কে নিয়ে, জয়ের $300 মিলিয়ন যেই এই অর্থ পাচারের এই খবরটা তারা করেছিল, সেখান থেকে মিজান এবং মঞ্জু ভাই দুইজনকে বের করে দিল। বের করে দেওয়ার পরে যে শাইন টাইন এরা এটা নিয়ন্ত্রণ নিল, নেওয়ার পর থেকে তারা আওয়ামী লীগের পক্ষে এটাকে চালায়। এবং সেই পত্রিকাটি মূলত আমি এই পরিচয়গুলো সব দিব, একটা সময় দিব, এটা নিয়ে যদি কাজ করি। আর এই খালিদ মহিউদ্দিনের নিয়ে আসলে এখন কথা বলার টাইম নাই, কারণ খালিদ মহিউদ্দিন হচ্ছে গিয়ে মানে ফান করে বলছি না বা ক্ষোভের জন্য বলছি না, উনি সিগারেটের চাইতে নাকি গাঁজা বেশি খান। তো এই ধরনের একজন মাদকাসক্ত ইসলাম বিদ্বেষী, তার কাছ থেকে আমাদের সাংবাদিকতা শেখার দরকার নেই। বিএনপি জামায়াতের যারা নেতা আছে এবং উপদেষ্টা, তাদের অনেক কিছু শেখার আছে তার কাছে। তারা গিয়ে তার কাছে পড়ে থাকেন, তার এই ইয়েতে যান, তার কি বলে লাইভে যান। এটাই আমার লাস্টলি ছিল যে আমি বলতে চাই যে আমাদের যারা আছে উপদেষ্টা মন্ডলী, খালেদ মহিউদ্দিনকে অ্যাভয়েড করা উচিত, এবং আমার শ্রদ্ধেয় ব্যক্তি প্রফেসর স্যারকেও বলি আমি যে আপনার ডেইলি স্টার, এই প্রথম আলো বা এইসব লোকদের সাথে সাক্ষাৎকার না দেওয়াই ভালো। তারা আপনার এমন ধরনের প্রশ্ন করবে, দেখবেন আপনি একটা বিপদে ফেলে দেবে। আমি তো পুরো অনুষ্ঠানের ইন্টারভিউ শুনলাম, তো আমি একটা কমেন্ট করছি, ইচ্ছা করে আমি না বলি, যেটা আমাদের পরিহার করা উচিত। আমাদের নিজস্ব অনেক পত্রিকা আছে, তাদেরকে স্পেশালি অ্যাভয়েড করা উচিত যে ইন্টারভিউ না দেওয়া কোনো ইয়ের সাথে। দিলেও আমাদের নিজস্ব অনেক পত্রিকা আছে, তাদের সাথে দেওয়া উচিত। আর আমাদের মনে করা উচিত এই দেশটা আমাদের ছাত্ররা স্বাধীন করছে, এটা ছাত্রদের দেশ। ইন্ডিয়ায় কি আপনার আমেরিকায় কি তাদের পানে তাকায় থাকার কোনো যুক্তি নাই, সময় নেই। আমাদের দেশ আমাদের ছাত্ররাই করবে। এবং আমি আবার লাস্টলি বলি, দিস মাই লাস্ট ওয়ার্ড, ছাত্রদের বলি আপনারা দল গঠন করেন। আপনাদের একটাই এজেন্ডা হবে, একটাই ইস্যু হবে, একটাই বক্তব্য হবে ইন্ডিয়া বিরোধী। এই মুহূর্তে যদি কোনো দল পরিষ্কার ভাষায় তাদের স্টেটমেন্ট দেওয়া হয় পরিষ্কার যে আমরা ইন্ডিয়ান বিরোধী একটা পার্টি, ইউল গেট ভোট, আই এম টেলিং ইউ। তো ট্রাই টু ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইলিয়াস ভাই, থ্যাংক ইউ বাংলাদেশের মানুষ। গড ব্লেস আমেরিকা, গড ব্লেস বাংলাদেশ। জি প্রিয় দর্শক, আপনারা কিছু বলার নাই আসলে, যা হচ্ছে এই জন্য বাংলাদেশটা স্বাধীন হয়েছিল কিনা জানি না। খুব কষ্ট হয় যে এত বড় ঘটনার পরেও এই দেশের মানুষ যা যা চেয়েছিল তার কোনো কিছুই হচ্ছে না। আপনি দেখেন এখন পর্যন্ত কয়েক হাজার আলেম জেলখানায় আছে। বিডিআর হত্যাকাণ্ডে আর্মির যে দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, তারপরে যাদের উপরে দোষ চাপানো হয়েছে সেই বিডিআর এর সৈনিকরা, তাদের সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তারপরে এখন পর্যন্ত তাদেরকে ছাড়া হচ্ছে না। আসিফ নজরুল তার সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্য নতুন লোক খুঁজে পেয়েছেন, সারা দেশের মানুষ তার বিরুদ্ধে, তারপরেও তাকে রাখতেই হবে, কারণ একসাথে ওই যে মডেল নায়িকাদেরকে বেড পার্টনার বানিয়েছেন, ফারুকি তো তার বহু আগের বন্ধু। তো সেটা নিয়ে খুব নাচানাচি, অথচ পিপি নিয়োগ করার সময় পায় নাই। এই জন্য বিডিআর এর হত্যাকাণ্ডের এই যে যেসব বিডিআর সদস্যদেরকে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের শুনানি করতে পারে নাই। এরপরেরটাতে পরের পিপি নাকি পড়ার সময় পায় নাই, এই কারণে আবার 7 তারিখেরটা পিছায় দিল, পিছায় এখন সামনে 28 তারিখ আছে। আপনার যারা গুম ছিল তাদের নিয়ে কোনো তদন্ত কমিটির কোনো কার্যক্রম শুরু হয় নাই।
কোন জায়গায় কি হয়েছে? এই বিপ্লবটা তো একটা কারণ ছিল। রয়্যাল লোকজন যেখানে ছিল সেইখানে আছে। যারা এই যে মানুষকে আলেমদেরকে এতদিন ধরে জঙ্গি বানাইলো তাদের কোনো বিচার নাই। হাসপাতালে চিকিৎসা নাই। যারা আহত হইলো তাদের পরিবারকে কোনো ক্ষতিপূরণ নাই। কোনো কিছুই নাই। অথচ আমাদের এক বিপ্লবী সরকার বসে আছে। তো অনেকেই বলে থাকেন ভাই দেশে আসেন না কেন? আসলে ভাই সরাসরি বলি, মানে এই দেশে এখনো পর্যন্ত যাওয়ার সময় হয়নি। কারণ সবাই যায় ওদের খাঁচার মধ্যে যদি ঢোকে তাহলে শান্তিতে থাকতে দিবে না। এখনো পর্যন্ত আর্মির অফিসাররা টেলিভিশন পত্রিকাতে ফোন দিয়া তারা তাদের মন মতো করায়। তাদের কি হবে, কোথায় কি হবে সেটা তারা করায়। তো আমরা কিছু তো করার নাই। আমার জায়গা থেকে তো কিছু করার নাই। আমি যেটা করতে পারি হারুনের মতো ন্যাংটা করে দিব। যখন যার যেইটা পিছনে লাগে থাকলাম, তেজগাঁ ডিসি তোরে খাইছে, তুই আজকে যেটা করছিস তোর পুলিশকে দিয়া, এটার জন্য যদি ক্ষমা না চাস বা এটার জন্য তদন্ত কোনো যদি কমিটি যদি গঠন করে সেটা যদি সুষ্ঠু তদন্ত করা না হয়, তেজগাঁ জন্য ডিসি রে খাইছে। অতএব এই আমরা যেটুকু ক্ষমতা আছে এইটুকুই, এর বাইরে আর কোনো কিছু নাই। আমরা তো আমাদের হাতে তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই, ইয়েও নাই, আমাদের বিশাল বড় বড় নেতারাও আমাদের সাথে কথা বলেন না। সো আমাদের ওই ক্ষমতাও নাই। ভাই সারা জীবন এই নিয়ত করে ফেললাম দেশের বাইরেই থাকবো। আপনাদেরকে আপনাদের কষ্টের কথা যারা এখনো এই দেশটাকে নিয়ে চিন্তা করেন, যারা আসলেই সাফারার, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমার জায়গা থেকে দাঁড়িয়ে যা কিছু করা সেটাই করে যাব। এই দেশের চিন্তা বাদ দিয়ে দিলাম। আজীবনের জন্য এই দেশ চেহারা দেখবো, ওই চিন্তা বাদ দিয়ে দিলাম। কারণ আজকে প্রথম আলোর সামনে যেটা ঘটেছে, আমার দেশের এই আলেমরা এই গেল 5ই আগস্ট তাদের রক্তের উপর দিয়ে এই দেশে এই সরকার এসেছে। তাদেরকে যেইভাবে পুলিশ মনে হলো যে অনেকদিন পরে আজকে রোজা রেখে তারপর ঈদ ছিল তাদের জন্য, ঈদের মতো করে তারা এদের উপরে আক্রমণ করলো। কি খুশি আর কি আক্রমণাত্মক! এরপরে আসলে প্রথম আলো ডেইলি স্টারের এত বিশাল দাপট, এই দেশটা আসলে রয়ের কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিএনপি, জামাত, তারপরে বুদ্ধিজীবী, সব জায়গাতে একই অবস্থা। তো এই দেশ নিয়ে আর কি বলবো, কিছু বলার নাই। নিজের ক্ষোভ যতটুকু আছে এইটুকু করার জন্য যেইভাবে আমার হাতে যতটুকু ক্ষমতা আছে, যেটুকু সুযোগ আছে সেটুকু করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে যতটুকু যা করার সেটা করে যান। এবং আলেমদেরকে কিছু কথা বলেছে, এটার জন্য আপনাদের কাছে আমি খুবই বিনয়ী হয়ে কথাটা বলছি যে দেখেন আমি দাড়ি টুপির বিরুদ্ধে না, কিন্তু আপনাদের এই দাড়ি আর টুপি দিয়ে ওরা এটাকে বিভিন্ন ধরনের রং দেওয়ার চেষ্টা করে, যে বলে জামাত শিবির এটা বলে, তারপরে এগুলির বাইরে তারা এগুলো পাঠায়। সো আমার মনে হয় আপনাদের একদম ন্যায্য কাজ যেটা, যখন যেটা করা দরকার সেটা করা উচিত। এই মুহূর্তে মামলাটা নিয়ে আপনারা আলেমরা বসে কোন কোন আলেম, আমার কাছে অন্তত 20 জন আলেমের নাম্বার আছে যাদের সাথে আমার কথা হয়, তারা গুম হয়েছিলেন। তো আপনারা সবাইকে চেনেন কারা তারা, এদেরকে নিয়ে আপনারা বসে তারপরে কার এই কোন কোন সাংবাদিক এগুলো করেছে, প্রথম আলোর, ডেইলি স্টারের, কালবেলা, সমকাল, তারপরে কালের কণ্ঠ, এরপরে ইত্তেফাক, ডিবিসি, 71 সময়, আমি আপনাদেরকে নাম ধরে ধরে এদের বলে দেবো। এবং আলেমরা দেখলাম সবাইকে চেনে, কারা কারা তাদের সাথে এই বিভিন্ন সময় ছিল এগুলোকে চেনে। সো তাদেরকে নিয়ে আপনারা মামলা করেন, মামলা করে তারপরে আমরা আসামিদেরকে ধরার জন্য প্রেশার ক্রিয়েট করি, গণমাধ্যমের সামনে যায় আমরা এই প্রোগ্রামগুলো আপাতত আমরা করে তারপরে এটা করি। আর যারা কিনা আজকে করেছে সেটা আগেই বলেছি যে আপনাদের কাদের উপরে হাত তুলেছেন, কাদের গায়ে হাত তুলেছেন, কাদেরকে গ্রেপ্তার করেছেন, এটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় দেখেছে কিভাবে কতটা আক্রমণাত্মক ছিল। তো আপনাদের এর আগে ক্ষমা করা হয়েছে একবার পুলিশকে, সামনে ক্ষমা করা হবে না। বাংলাদেশের যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবার কাছে অনুরোধ থাকবে, সব শেষ, প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা এগুলোর ফেসবুক পেজ, ইউটিউব থেকে আনসাবস্ক্রাইব করে, আনফলো করে তারপরে বের হয়ে আসেন। এটা আপনার দায়িত্ব। প্রথম আলোর পত্রিকা কেউ কিনবেন না, এটা আপনার দায়িত্ব। ওদের পত্রিকা কিনে যেই টাকা দিয়ে পত্রিকাটা কিনছেন, সেই পত্রিকাটা, এই টাকাটা সরাসরি প্রথম আলোর অফিসে যাচ্ছে। যে আপনার এলাকায় এই পত্রিকা করে, হকার যে থাকে না, ওর কাছে যদি প্রথম আলোর পত্রিকা থাকে তাহলে ওরে ওইখানে ধরে সাইজ করেন। কারণ হচ্ছে যে এদেরকে দিয়ে আপনার এই প্রথম আলো এই টাকা ইনকাম করে, এই টাকা ইসকনের কাছে যায়, এই টাকা দিয়ে তারা এইসব পুলিশকে দেয়, দিয়ে তারপর আপনাদের বিরুদ্ধে। আজকে তেজগাঁ জোনের যে ডিসি তাকে কয় কোটি টাকা দিয়েছে এটা আপনি জানেন না। সো এই টাকা আপনার টাকা, প্রতি মাসে